ওকে, জি স্যার। দুই একটা স্লাইড নতুন আছে, দুই একটা স্লাইডে চেঞ্জ আছে, সেগুলো তোমাদের লিখে নিতে হবে। এটি আমি ইচ্ছা করেই আমি দেখি, যেমন তোমাদের পাঠানোর পরে আমি আবার দেখছি যে আসলে আরো কিছু মডিফাই করলে, আমি যদি ছাত্র হইতাম তাহলে আমার স্যার কিভাবে বলে আমার বুঝতে সুবিধা হতো, আরো কিছু ইনফরমেশন লাগতো কিনা। তো এভাবে আমি কিছু চেঞ্জ করি, সকালবেলাও কিছু চেঞ্জ করেছি, কাজেই সামান্য চেঞ্জ, তোমরা সেগুলো দেখে নিবা। বন্ধ করে দাও। তাহলে পলিস্যাকারাইডস এখানে বুঝতেই পারতেছো, স্টোরেজ পলিস্যাকারাইড। তার মানে আমরা সেকেন্ড ক্লাসে আমরা আলাপ করেছিলাম যে পলিস্যাকারাইডস আর ক্লাসিফাইড ডিপেন্ডিং অন ভেরিয়াস ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়াগুলো কি কি ছিল? একটা ছিল অরিজিন, আরেকটা ছিল ফাংশন, আরেকটা কি ছিল? স্টোরেজ। একটা ছিল সুগার ইউনিটের উপর ভিত্তি করে। ইয়েস, সুগার ইউনিটের উপর ভিত্তি করে টাইপ অফ সুগার ইউনিট, সেটিকে আমরা বলতেছি স্ট্রাকচার। মানে সিঙ্গেল টাইপ না 2 or 3 ডিফারেন্ট টাইপস। ওকে, তাহলে আমরা স্টোরেজ সেটা কি ক্লাসিফিকেশন? এটি ফাংশন, ফাংশনাল ক্লাসিফিকেশন, স্টোরেজ এবং স্ট্রাকচার। আজকে আমরা স্টোরেজ পলিস্যাকারাইড নিয়ে আলাপ করব। এবং পলিস্যাকারাইডকে আমরা কি জানবো? তাদের ক্লাসিফিকেশন তো আমরা জেনেছি, পলিস্যাকারাইড ক্লাসিফিকেশন, তারপরে স্টোরেজ পলিস্যাকারাইড, তার সোর্স, মোনোমারিক ইউনিটস, লিঙ্কেজটা কি, আর কেমিস্ট্রি কি, এটি নিয়ে আলাপ করব। তাহলে আমরা যদি পলিস্যাকারাইডকে বলি, দেখো সিম্পল একটা জিনিস, পলিস্যাকারাইডস এর মোনোমারিক ইউনিট কি? মনোস্যাকারাইড। সেটা যদি গ্লুকোজ হয় তাহলে পলিস্যাকারাইডটা কি? গ্লুকান। যদি ফ্রুক্টোজ হয় তাহলে কি হবে? ফ্রুকটান। যদি গ্যালাক্টোজ হয় তাহলে কি হবে? গ্যালাক্টান। ওকে, আর স্টার্চ, গ্লাইকোজেন, সেলুলোজ, এরা হলো স্পেসিফিক এক্সাম্পল অফ পলিস্যাকারাইড। অ্যামাইনো অ্যাসিড যদি মোনোমারিক ইউনিট হয় তাহলে সেটা পেপটাইড বা পলিপেপটাইড বা প্রোটিন। লিঙ্কেজটা কি এখানে? CONH। না, লিঙ্কেজটার নাম কি? যেমন এখানে পেপটাইড বন্ধন। পেপটাইড বন্ড, আর এখানে কি ছিল? গ্লাইকোসাইড। আর নিউক্লিওটাইড সেখানে বলো তো, এখানে কি নিউক্লিওটাইডগুলোর মাঝে? ফসফোডাইস্টার বন্ড, ফসফোডাইস্টার বন্ড, নিউক্লিক অ্যাসিড, ডিএনএ আর আরএনএ। ওকে, মনে রাখবা। আচ্ছা, পলিস্যাকারাইড, স্টার্চ একটা পলিস্যাকারাইড। এটি পাওয়া যায় কোথায়? পটেটোতে পাওয়া যায়, রাইসে পাওয়া যায়, হুইটে পাওয়া যায়, মেইজে পাওয়া যায়। আবার গ্লাইকোজেন, গ্লাইকোজেন আরেকটা পলিস্যাকারাইড। এটি কোথায় পাওয়া যায়? লিভারে পাওয়া যায়। লিভার ছাড়া অ্যানিমালে মাসলেও পাওয়া যায়। সেলুলোজ, এটি বিভিন্ন লিফি ভেজিটেবলস বা লিফ স্টেম, এগুলোতে সেলুলোজ। কাইটিন, এটা ইনসেক্টের এক্সোস্কেলিটন বা আউটার লেয়ার যেখানে, সেখানে কাইটিন থাকে, সেটি একটি পলিস্যাকারাইড। এটা সিঙ্গেল টাইপ, এটাও সিঙ্গেল টাইপ, এটাও সিঙ্গেল টাইপ। সবগুলোই যদি স্ট্রাকচারালি বলি, তাহলে স্ট্রাকচারালি বললে তাহলে আমরা বলবো হোমোপলিস্যাকারাইড। এখানে একটাও হেটারো পলিস্যাকারাইড না, সবগুলো হোমোপলিস্যাকারাইড যদি স্ট্রাকচার অনুযায়ী বলি। আবার যদি আমরা ফাংশন অনুযায়ী বলি, তাহলে ফাংশন অনুযায়ী কি আমরা বলবো? ফাংশন অনুযায়ী এটা স্টোরেজ পলিস্যাকারাইড, এটা হলো স্ট্রাকচারাল, এটাও স্ট্রাকচারাল। এই দুটো হলো স্ট্রাকচারাল পলিস্যাকারাইড, আর এটা স্টোরেজ পলিস্যাকারাইড। তাহলে দেখছো, একই সুগার বা পলিস্যাকারাইড বা যেটি বলো বা কার্বোহাইড্রেটস, তাদেরকে যখন ক্রাইটেরিয়া আলাদা ক্লাসিফিকেশনের, তখন তাদের ক্লাসের নেমও আলাদা। তাহলে যেটি বলতেছিলাম, স্টার্সের মধ্যে কি কি আছে? স্টার্সের মধ্যে দুইটা জিনিস আছে, একটা হলো, আচ্ছা তার আগে আরেকটা জিনিস বলি। এই যে স্ট্রাকচারাল যেটা না, এটা হোমোপলিস্যাকারাইড, হেটারোপলিস্যাকারাইড। এখানে দেখো সিঙ্গেল টাইপ হোমো, আর 2 ডিফারেন্ট টাইপস, আর এখানে 3 ডিফারেন্ট টাইপস, এরা হেটারো।
কিন্তু এখানে যদি স্ট্রেট চেইন পলিমার হয় মানে আনব্রাঞ্চড, তাহলে আনব্রাঞ্চড হোমোপলিস্যাকারাইড। আর যদি ব্রাঞ্চিং থাকে তাহলে বলতে হবে ব্রাঞ্চড হোমোপলিস্যাকারাইড। লাইকওয়াইজ আনব্রাঞ্চড হেটারোপলিস্যাকারাইড, ব্রাঞ্চড হেটারোপলিস্যাকারাইড। পলিস্যাকারাইড এখানে প্রত্যেকটা সেল তার অ্যাবিলিটি আছে পলিস্যাকারাইড সিনথেসিস করার এবং স্টোর করার। এখানে প্ল্যান্ট সেলে আর এটা অ্যানিমাল সেলে জাস্ট দেখানো হয়েছে এই কথাটি বলার জন্য যে পলিস্যাকারাইডকে সিনথেসিস এবং স্টোর করে রাখার অ্যাবিলিটি প্রত্যেকটা সেলের আছে। আমরা ফিরে আসি আমাদের যে কথা বলতেছিলাম, অ্যামাইলোজ এবং অ্যামাইলোপেকটিন স্টার্স। স্টার্স যখন বলবো অ্যামাইলোজ অ্যামাইলোপেকটিন দুটো মিলিয়ে বলতে হবে। আচ্ছা, এটি অ্যামাইলোজ, এটি অ্যামাইলোপেকটিন। অ্যামাইলোজের এখানে মনোমারিক ইউনিট কি? আলফা ডি গ্লুকোজ। এটা কি বলতো? স্যার আলফা ডি গ্লুকোজ না ফ্রুক্টোজ? গ্লুকোজ স্যার। এটা গ্লুকোজ। গ্লুকোজ। এটা কি? গ্লুকোজ। এইটাও গ্লুকোজ। তাহলে সবগুলোই গ্লুকোজ। তাহলে পার্থক্যটা কোথায়? এখানে লিঙ্কেজটা কি? এবং এটা অ্যানোমারিক আলফা, তাহলে আলফা 1,4 আলফা। আর এখানে লিঙ্কেজটা কি? আলফা 1,6 না, এখানে 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 এইখানে এইখানে এখানে তো গ্লুকোজ আছে, এখানে গ্লুকোজ আছে একটা, এখানে একটা গ্লুকোজ আছে, তাহলে আলফা 1,4 Alpha 1,4 আর এটা আলফা 1,6 ইয়েস। অ্যামাইলোজ দেখো আনব্রাঞ্চড, অ্যামাইলোপেকটিন ব্রাঞ্চড। তাহলে ব্রাঞ্চ পয়েন্টে হলো আলফা 1,6। আর এদিকে তাহলে ব্রাঞ্চিংটা কখন হচ্ছে? এরকম এরকম 24 to 30 গ্লুকোজ ইউনিট পর, 24 to 30 গ্লুকোজ ইউনিট পর একটা করে ব্রাঞ্চ পয়েন্ট, 24 to 30 গ্লুকোজ ইউনিট পর একটা করে ব্রাঞ্চিং। তার মানে মেইনলি আলফা 1,4 যেটা ব্যাকবোন, ব্যাকবোন বলবো, ব্যাকবোন যে স্ট্রাকচার দ্যাট ইজ আলফা 1,4 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। আর এখানে ব্যাকবোনে আলফা 1,4 আর ব্রাঞ্চ পয়েন্টে আলফা 1,6। তাহলে আমরা যদি অ্যামাইলোজকে কেমিক্যালি ডিফাইন করতে চাই বা স্ট্রাকচারালি, তা আমরা ডিফাইন করব এইভাবে যে অ্যামাইলোজ ইজ এ পলিমার অফ ডি গ্লুকোজ লিঙ্কড থ্রু আলফা 1,4 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। এটুকু। স্যার আরেকবার একটু বলিয়েন তো। অ্যামাইলোজ ইজ এ পলিমার অফ ডি গ্লুকোজ লিঙ্কড থ্রু আলফা 1,4 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। যেটা এখানে দেখা যাচ্ছে আমি সেটাই বলেছি, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছি এবং আমার বলার মধ্যে মিল আছে তো নাকি? অ্যামাইলোজে দেখো এদিকে তাহলে এই যে গ্লুকোজ যেটি, এদিকে তাহলে গ্লুকোজ, গ্লুকোজ এই অ্যানোমারিক কার্বন এটার সাথে লিঙ্কড, অ্যানোমারিক কার্বন লিঙ্কড, অ্যানোমারিক কার্বন লিঙ্কড। লাস্টের গ্লুকোজে কি হবে? অ্যানোমারিক কার্বন ফ্রি। তাহলে লাস্টের অ্যানোমারিক কার্বন যদি ফ্রি হয় তাহলে এইভাবে যদি চিন্তা করো, মনে করো এদিকে কিছু নেই, বাম দিকে কিছু নাই, এখানে একটা গ্লুকোজ আর এখানে সেকেন্ড গ্লুকোজ, এইটা কি তাহলে মাল্টোজ হইতো না? এই দুইটা যদি থাকতো তাহলে এটা কি মাল্টোজ হইতো না? জি স্যার। তাহলে মাল্টোজ রিডিউসিং না নন রিডিউসিং? রিডিউসিং। রিডিউসিং। মাল্টোজের যে সেকেন্ড গ্লুকোজ ময়টি তার অ্যানোমারিক কার্বন পোটেনশিয়ালি ফ্রি, দ্যাটস হোয়াই ইট ক্যান ডোনেট ইলেকট্রন, হ্যান্স মাল্টোজ ইজ এ রিডিউসিং সুগার। কিন্তু এই যে অ্যামাইলোজ, অ্যামাইলোজ এখানে অ্যামাইলোজ ব্যাকবোন, অ্যামাইলোজের এই ব্যাকবোনে হান্ড্রেডস অর থাউজেন্ডস অফ গ্লুকোজ ইউনিটস আর দেয়ার, অনেক বড় ব্যাকবোন। তারপরে একটা অ্যানোমারিক কার্বন এখানে ফ্রি আছে, ফ্রি আছে, পোটেনশিয়ালি ফ্রি আছে। এখন অ্যামাইলোজকে রিডিউসিং সুগার বলবো কি না? অ্যামাইলোজ ইজ এ রিডিউসিং সুগার অর নট? স্যার রিডিউসিং সুগার না, কিন্তু বলা উচিত। বলা উচিত। হ্যাঁ,
তাই না? বলা উচিত, কিন্তু বলতে পারতেছি না। কেন বলতে পারতেছি না? স্যার আসলে অত বড় স্ট্রাকচারকে একটা ইউনিট ট্যাকল দিতে পারে না। ট্যাকল দিতে পারে না। বলে স্যার আমার দাদা তো কোটিপতি, কিন্তু বড় লোক তো বলতে হয়, কিন্তু এটা এত ছোট লোক যে আমি চকলেট খাওয়ার জন্য টাকা চাই, আমাকে দেয় না। টাকা থাকলে খালি হবে? দান করতে হবে, বড় লোক হইতে হবে, বুঝছো? ধনী ধনী আর বড় লোক দুটা টার্মিনোলজি আলাদা। আমি এখানে ব্যাখ্যা করি, এটা বলতে যাই একজন কোটিপতি সে ধনী, সে বড় লোক হইতেও পারে, নাও হইতে পারে। বড় লোক হইতে গেলে দান করতে হবে, বুঝছো? সে 10 কোটি টাকার মালিক, তার আরো চাই, সে গরিবের ক্যারেক্টারে নিয়ে সে 20 কোটি হচ্ছে, 20 কোটি থেকে 40 কোটি, এভাবে সে বাড়াচ্ছে দানের খাতায় নিয়ে, তো বড় লোক হবে। কিন্তু একজন ফকির ভিখারি, আরেক ভিখারি আসে তার কাছে হাত পাচ্ছে, বলল ঠিক আছে নে 5 টাকা, এই না বড় লোক। দান করার টেন্ডেন্সি থাকতে হবে, খালি থাকলে হবে না, থাকলে হবে না, দান করার টেন্ডেন্সি থাকতে হবে। এখানে অ্যানোমারিক কার্বন ফ্রি, শুধু থাকলে হবে না, এখান থেকে ইলেকট্রন ডোনেট করতে হবে। এখন এখানে এই যে ইলেকট্রন ডোনেট করবে না, এরকম লম্বা একটা লেজ আছে, বুঝতে পারছো? তো ইলেকট্রন এদিকে ছেড়ে দেওয়া তো দূরের কথা, ইলেকট্রন এদিকে টানবে, বুঝছো? কাজে এটি ইলেকট্রন ডোনেট করবে না। দ্যাটস হোয়াই অ্যামালোজ ইজ এ নন রিডিউসিং। অ্যামালোজ দিয়ে এটা ব্যাখ্যা দিলাম। আসলে শুধু অ্যামালোজ না, অ্যামালোপেকটিন এবং সামনের দিকে যখন আসবে গ্লাইকোজেন, সেলুলোজ, কাইটিন, all the polysaccharides are non-reducing in spite of having one reducing end. এবং এখানে তোমাদের মনে রাখার জন্য যদি বলি, কার্বোহাইড্রেটের ক্লাসিফিকেশনে মনোস্যাকারাইড, ডিরাইভড কার্বোহাইড্রেট, অলিগোস্যাকারাইড আর পলিস্যাকারাইড, এই তো। আর ডিরাইভড কার্বোহাইড্রেট যেটা, সেটা তো ডেরিভেটিভস অফ মনোস্যাকারাইড, কাজে ওটা মনোস্যাকারাইডের মধ্যেই ধরে নাও। তাহলে মনোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড আর পলিস্যাকারাইড তোমরা মনে রাখবা এইভাবে, all monosaccharides are reducing without any exception। এই জন্য যে ওটা মনোস্যাকারাইড, একটাই ইউনিট, একটাই সুগার ইউনিট, কাজে তার অ্যানোমারিক কার্বন তো কোনোভাবে লিঙ্কড না। ওটা তো মনোস্যাকারাইড, তার অ্যানোমারিক কার্বন বাই নো মিনস ইজ লিঙ্কড, কাজে অ্যানোমারিক কার্বন ইজ ফ্রি, কাজে সেটা ডোনেট করবে ইলেকট্রন, আর ইলেকট্রন ডোনেট করলে সেটা রিডিউসিং। মনে রাখবা, অল monosaccharides are reducing, all polysaccharides are non reducing। তাহলে মাঝখানে থাকলো কে? অলিগোস্যাকারাইড, এটা মাঝেই আছে। সাম অফ দ্য অলিগোস্যাকারাইডস আর রিডিউসিং, সাম আর নন রিডিউসিং। গত ক্লাসে সেটি ব্যাখ্যা দিয়েছি যে কখন রিডিউসিং কখন নন রিডিউসিং হয়, ডিপেন্ডস অন দ্য গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। যেমন মাল্টোজ, ল্যাকটোজ, আইসোমাল্টোজ, সেলুলোজ, তার একটা অ্যানোমারিক কার্বন ফ্রি আছে, রিডিউসিং। সুক্রোজ, ট্রিহালোজ, নন রিডিউসিং। কেন? both the anomeric carbons are involved in glycosidic linkage formation, non reducing। ওকে, কাজে এইভাবে মনে রাখবা, কোনো ভুল যেন না হয়। স্যার ইন্টার পড়ছিলাম ম্যালটোজ হচ্ছে একটি আংশিক রিডিউসিং সুগার। হ্যাঁ, ওটা আংশিক পড়ছো, এখন কমপ্লিট পড়ে ফেলবা, ঠিক আছে? জি স্যার। স্যার আংশিক আর এরকম, ওকে। ওটা বলার কারণ ছিল নাকি ওটা মানে? না না, ওগুলা ভুল জিনিস, ওগুলা ভুল জিনিস, একবারে সম্পূর্ণটা সঠিক তো না। এখন সামনের দিকে এগিয়ে নিতে গেলে অনেক জিনিস সহজ করে বলতে হয়। ইন্টারে তোমরা অনেকই ভুল শিখছো, তোমরা আলফাবেটের কিছু শিখছো ইন্টারমিডিয়েটে, আমি এখানে আলফাবেটে শিখেছি। বলো তো, তোমরা এখানে 350 জন ছাত্র আছো, আলফাবেটে কখন কি হয়? ইন্টারমিডিয়েটের ভুল, বই এবং ইন্টারমিডিয়েটের স্যার সবাই ভুল শিখেছে। ওটা আমাকেও শিখাইছিল আমার স্যাররাও। আমি যখন বই পড়ছি ওই বই ভুল ছিল, পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে পড়ে যখন এই যে বাইরের বই এটা সেটা যখন বিভিন্ন বই পড়েছি, তখন এগুলো কারেক্ট করেছি। কাজেই তোমাদের ভুল থেকে শিখে এটা কারেক্ট করবা, এবং ওটা যদি একবারে ভুলটা শিখে কারেক্টটা করো, এটা আর কখনো ভুল হবে না। ওই জন্য যখন তোমাদেরকে আমরা প্রশ্ন করি, যেটার সুযোগ সুবিধা আমরা অনলাইন ক্লাসে অতটা তোমাদের দিতে পারতেছি না। তোমাদের 350 জন 450 জনের ক্লাস নিতাম তো ওই 300 জন বাদ 70-80 জনের। অনেক প্রশ্ন করা যায়, তো
অনেকে ভুল জিনিসটা যাদের মধ্যে আছে বললে কারেক্ট করে দিতাম, সেটা ভালোভাবে শেখা হইতো। এই স্কোপটা এখন এই 400 জনের ক্লাসে নেই। যেমন তুমি এখানে সুযোগ পাইছো প্রশ্ন করার, অনেকে লজ্জায় প্রশ্ন করতেছে না যে 400 জনের সামনে একটা প্রশ্ন করবো যদি ভুল হয়ে যায়। যেমন তুমি এটা প্রশ্ন করলা, তোমার ভুলটা কারেক্টেড হলো। এনিওয়ে, তারপরেও অল্প কথা বলে আমরা চেষ্টা করব যতটুকু ইন্টারেক্টিভ ওয়েতে ক্লাস নেওয়া যায়। তবে সেটি সত্যিকার অর্থে অনলাইন ক্লাসে অতটা হচ্ছে না। যদি তোমাদের গ্রুপে 20-25 জন থাকতো তাহলে বাই নেম ধরে ধরে আমি প্রশ্ন জিজ্ঞাসা করতে পারতাম। এনিওয়ে, কথা অন্যদিকে বেশি বলতেছি। যেটি বলতেছিলাম, অ্যামাইলোজ, তার মনোমারিক ইউনিট, তার লিঙ্কেজ, তার প্রপার্টিস আমরা জানলাম। যদি অ্যামাইলোপেকটিনে আসি, তার মনোমারিক ইউনিট, তার লিঙ্কেজ বলা হয়ে গেছে, তার প্রপার্টিস রিডিউসিং, নন রিডিউসিং, এটিও এক কথাই শেষ যে অল পলিস্যাকারাইডস আর নন রিডিউসিং। এখন এখানে একটা জিনিস আছে যে ব্রাঞ্চ পয়েন্ট। ব্রাঞ্চ পয়েন্ট এখানে আসলে ব্যাকবোন ঠিকই আছে, এখানে ব্যাকবোন আছে, এখানে বাড়তি হিসাবে যেটি আছে সেটি হলো ব্রাঞ্চ পয়েন্ট, এবং ব্রাঞ্চ পয়েন্টে এখানে আলফা 16 লিঙ্কেজ আছে। এটা হলো অ্যামাইলোপেকটিন। এবং স্টার্স, অ্যামাইলোজ অ্যামাইলোপেকটিন মিলে স্টার্স যদি বলি, এটাও স্টার্স, এটাও স্টার্স। কাজেই যখন স্পেসিফিক আনসার বলবো তখন তোমরা প্রশ্ন করবো, তখন তোমরা বলবো হয়দার অ্যামাইলোজ অর অ্যামাইলোপেকটিন। এখন রাইস, হুইট, মেইজ এগুলোতে অ্যামাইলোজ অ্যামাইলোপেকটিন পাশাপাশি থাকে। তাদের প্রপোর্শনটা এরকম থাকে যে স্টার্স যদি 100% হয় তাহলে অ্যামাইলোজ হলো 10 to 20%, আর সঙ্গত কারণে অ্যামাইলোপেকটিন হলো 80 to 90%। অ্যামাইলোজ 10 to 20%, অ্যামাইলোপেকটিন 80 to 90%। এখানে আরেকটি কথা বলে নেওয়া ভালো যে অ্যামাইলোপেকটিনে এই যে ব্রাঞ্চ পয়েন্ট, সেটা কতটা গ্লুকোজ ইউনিট পর পর, এরকম স্ট্রেট চেইন পলিমার বা ব্যাকবোন, এখানে 24 to 30 গ্লুকোজ ইউনিট পর একটা করে ব্রাঞ্চিং হবে। আই রিপিট, 20 to 30 গ্লুকোজ ইউনিট পর পর একটি ব্রাঞ্চ পয়েন্ট থাকবে। দিস ইজ অল অ্যাবাউট অ্যামাইলোজ এবং এন্ড অ্যামাইলোপেকটিন। স্যার, অ্যামাইলোপেকটিনের লিংকেজ বলার সময় তাহলে আমরা কি আলফা 14টাই বলবো শুধু? নো, আলফা এটাই বলবো 14 and আলফা 16। ওকে স্যার। এটা অবশ্যই বলতে হবে। আলফা 14 বললে তো অ্যামাইলোজ হয়ে গেল। আর যদি বলে দেই যে ব্রাঞ্চ পয়েন্টের লিঙ্কেজ কি, তাহলে শুধু বলতে হবে এটা। আর যদি বলা হয় যে ব্যাকবোনের লিঙ্কেজ কি, তাহলে বলতে হবে আলফা 14, আর আচ্ছা, ব্রাঞ্চ স্যার। পয়েন্টে এইটা। আর যদি বলে যে অ্যামাইলোজের লিঙ্কেজ কি, তাহলে দুইটাই। অ্যামাইলোজ না অ্যামাইলোপেকটিন? সরি, অ্যামাইলোপেকটিন, ইয়েস, অ্যামাইলোপেকটিন। ওকে, স্ট্রেস পলিস্যাকারাইড। এটা কিসের স্ট্রাকচার? স্যার প্রথমটা গ্লুকোজ স্ট্রাকচার। নো 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 নো, এই উপরের দিকে এটা 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 হ্যাঁ, এটা কিসের স্ট্রাকচার? স্যার এইটা এই যে অ্যামাইলোজ না অ্যামাইলোপেকটিন? অ্যামাইলোপেকটিন। অ্যামাইলোজ না অ্যামাইলোপেকটিন? স্যার অ্যামাইলোজ। অ্যামাইলোপেকটিন। অ্যামাইলোপেকটিন। ইয়েস ইয়েস, অ্যামাইলোপেকটিন, অ্যামাইলোপেকটিন। কিন্তু আমি লিখছি গ্লাইকোজেন, আমি লিখছি গ্লাইকোজেন। হ্যাঁ, এটা ঠিক, অ্যামাইলোপেকটিন। অ্যামাইলোপেকটিন, এটা গ্লাইকোজেন লিখছি। তো গ্লাইকোজেন আর অ্যামাইলোপেকটিন সেম, পার্থক্য কিছু আছে। অ্যামাইলোপেকটিন প্ল্যান্টে পাওয়া যায়, আর গ্লাইকোজেন ওটাই যখন পাওয়া যাবে অ্যানিমালে, তখন সেটা হলো গ্লাইকোজেন। এই জন্য গ্লাইকোজেনকে অনেক সময় বলা হয় অ্যানিমাল স্টার্স। অ্যানিমাল স্টার্স, এই যেটা স্টার্স না, অ্যামাইলোপেকটিন স্টার্স, এটা প্ল্যান্টে পাওয়া যায়, কিন্তু এটাই যখন অ্যানিমালে পাওয়া যায় তখন সেটাকে বলবো অ্যানিমাল স্টার্স অথবা গ্লাইকোজেন। এখানে আরেকটি পার্থক্য আছে অ্যামাইলোপেকটিন থেকে, সেটি হলো অ্যামাইলোপেকটিনের ক্ষেত্রে কি বলছি, 24 to 30 গ্লুকোজ ইউনিট পর পর ব্রাঞ্চ পয়েন্ট থাকবে, আর এখানে ব্রাঞ্চ পয়েন্টটা থাকবে 8 to 12 গ্লুকোজ ইউনিট পর পর। 8 অথবা 10ও বলতে পারো, 10 to 12, 8 to 12 বা 10 to 12 গ্লুকোজ ইউনিট পর পর ব্রাঞ্চ পয়েন্ট থাকবে। এটা হলো পার্থক্য। তাহলে যদি বলি between glycogen and amylopectin, which one is more branched? উত্তরটা কি আসবে? স্যার গ্লাইকোজেন। Yes, yes, glycogen. যেহেতু এটা ব্রাঞ্চিং বেশি, তাহলে which one will be more compact? গ্লাইকোজেন। গ্লাইকোজেন কম্প্যাক্ট, ব্রাঞ্চ পয়েন্ট বেশি, তো বেশি বেশি পেঁচানো যাবে, কাজে দিস উড বি মোর কম্প্যাক্ট। এটি তাহলে আমাদের অ্যামাইলোজ, অ্যামাইলোপেকটিন এবং গ্লাইকোজেন হয়ে গেল। আর এখানে এই পার্টটুকু নিয়ে আসছি তোমাদের বোঝার জন্য যে অ্যামাইলোজ যদিও আমরা বলতেছি এটি স্ট্রেট চেইন পলিমার, তাই না?
কিন্তু এটা আসলে স্ট্রেট মানে স্ট্রেট লাইনের মতো না, এটিও পেঁচিয়ে আছে স্পাইরাল ফর্মে। স্ট্রেট বলতে বোঝাচ্ছে যে এটা ব্রাঞ্চিং নাই, আর এখানে ব্রাঞ্চিং। এটা স্ট্রেট মানে হলো ব্রাঞ্চিং আছে, ব্রাঞ্চিং নাই। স্ট্রেট মানে সরল রেখা না, স্ট্রেট লাইন না। যেমন অ্যামাইলোজ স্ট্রেট চেইন পলিমার অফ ডি গ্লুকোজ, কিন্তু ইট ফর্মস স্পাইরাল। এবং দেখো এখানে স্পাইরাল যখন ফর্ম করবে তখন একটা লুপ আছে, এই লুপের যে ডাইমেনশন সেটি একটি আয়োডিন মলিকুলের সমান। কাজে যখন অ্যামাইলোজ সলিউশনে যায় এবং আয়োডিন যোগ করা হয় তখন আয়োডিন এখানে বসে যায়, তখন একটা কোঅর্ডিনেশন কমপ্লেক্স তৈরি হয়। এটি তখন এক ধরনের আলো কি কালার তৈরি করে, সেটি ব্লু কালার। এই জন্য অ্যামাইলোজের সলিউশনটা ব্লু। এটা আয়োডিন এই লুপে ঢুকে যায়। আলফা 1,4 লিঙ্কেজ থাকলে এরকম হবে। ওকে, এখন আসি অ্যাকশন অফ alpha amylase or beta amylase on glycogen or amylopectin, glycogen or amylopectin। এটা তো গ্লাইকোজেন, এটা অ্যামাইলোজ না। অ্যামাইলোজ তো স্ট্রেট চেইন, অ্যামাইলোজ স্ট্রেট চেইন। ওখানে আলফা অ্যামাইলেজ বা বেটা অ্যামাইলেজ, আলফা অ্যামাইলেজ বা বেটা অ্যামাইলেজ, অ্যামাইলেজ তারপরে আলফা অ্যামাইলেজ বা বেটা অ্যামাইলেজ। অ্যামাইলেজের উপর ভাঙলে সেটি তো গ্লুকোজ মাল্টোজ মাল্টোট্রাইজ হতো, মানে আলফা অ্যামাইলেজ র্যান্ডমলি গ্লাইকোসাইডিক লিঙ্কেজ ভাঙতো। কাজে কোনো সময় একটা, কোনো সময় দুইটা, কোনো সময় তিনটা, মানে গ্লুকোজ মাল্টোজ মাল্টোট্রাইজ তৈরি হতো। কিন্তু এটা হলো বেটা অ্যামাইলেজের অ্যাকশন। বেটা অ্যামাইলেজের অ্যাকশন আর আলফা অ্যামাইলেজের অ্যাকশন। আলফা অ্যামাইলেজ বলতাম র্যান্ডমলি আলফা 1,4 গ্লাইকোসাইড লিঙ্কেজ ভাঙবে। কাজে মাল্টোজ গ্লুকোজ মাল্টোজ এবং আইসো মাল্টোট্রাইজ তৈরি হতো। আর বেটা অ্যামাইলেজ করতে কি সাকসেসিভলি নন রিডিউসিং এন্ড থেকে দুইটা করে ভাঙতো, তাহলে প্রোডাক্টটা হয়তো শুধু মাল্টোজ হইতো বেটা অ্যামাইলেজের ক্ষেত্রে। এটা অ্যামাইলোজের। এখন আমরা এখানে যেটি আছে সেটি দেখি গ্লাইকোজেন আর অ্যামাইলোপেকটিন। এটা ব্রাঞ্চ দেখতেই পাচ্ছ, এটা গ্লাইকোজেন বা অ্যামাইলোপেকটিন। বেটা অ্যামাইলেজ কি করবে, নন রিডিউসিং এন্ড থেকে ভাঙবে। এটা আগে ভাঙবে না, এটা ভাঙবে। এটা ভাঙার পর এটা নন রিডিউসিং এন্ড, তখন আবার এটা ভাঙবে। এটা ভাঙার পর নন রিডিউসিং বন্ড, এটা ভাঙবে। এদিকে আর ভাঙবে না। তার মানে এখানে ব্রাঞ্চ পয়েন্টের লিঙ্কেজ হলো আলফা 1,6, দ্যাট ইজ রেজিস্ট্যান্ট। এটা এতই রেজিস্ট্যান্ট যে আশেপাশে বন্ডগুলোকেও এটি ভাঙতে দেয় না। আলফা 1,6 glycosidic linkage is resistant to beta amylase and also to alpha amylase। কাজে আলফা অ্যামাইলেজ বা বেটা অ্যামাইলেজ কেউই আলফা 1,6 লিঙ্কেজকে ভাঙতে পারে না। এটা রেজিস্ট্যান্ট হওয়ার কারণে হয়েছে কি, আশেপাশের যেগুলা নন রিডিউসিং এন্ডের আশেপাশে এখান থেকে এরা ভাঙতিছে। আর এই যে ব্রাঞ্চের আশেপাশে এই দিক নিয়ে একটি সুগার থেকে যাচ্ছে, একটি পলিস্যাকারাইড থেকে যাচ্ছে। এটিও একটি পলিস্যাকারাইড। এটা বেশ কিছু মলিকুলস আছে। এটাকে বলা হচ্ছে ডেক্সট্রিন অর লিমিট ডেক্সট্রিন। তাহলে যদি বলি ডেক্সট্রিন অর লিমিট ডেক্সট্রিন কি, বলে ডেক্সট্রিন এই যে partial hydrolytic product of glycogen or amylopectin acted upon by beta amylase। দেখো আসলে গ্লাইকোজেন অ্যামাইলোপেকটিন ছিল, বেটা অ্যামাইলেজ ভেঙে এখন এইটুকু রয়ে গেছে। তার মানে কমপ্লিটলি হাইড্রোলাইসিস হয়নি, এটা পার্শিয়াল বা ইনকমপ্লিট হাইড্রোলাইটিক প্রোডাক্ট। এই জন্যই বলা হচ্ছে যে ডেক্সট্রিন এই যে পার্শিয়াল হাইড্রোলাইটিক প্রোডাক্ট অফ গ্লাইকোজেন or amylopectin acted upon by beta amylase। এটা হলো ডেক্সট্রিন, সামটাইমস এটাকে বলা হয় লিমিট ডেক্সট্রিন। এবং এই লিমিট কথাটি কেন যুক্ত হয়েছে, অনেক সময় প্রশ্ন জিজ্ঞাসা করে যে এখানে লিমিট কেন আসছে, এর ডেক্সট্রিন হলেই তো হতো। ঠিকই আছে, লিমিট ডেক্সট্রিন। লিমিট মানে দিস পার্ট, মানে দিস পলিস্যাকারাইড ডেক্সট্রিন লিমিটস দ্য অ্যাকশন অফ বেটা অ্যামাইলেজ। That's why limit is used here। মানে এখানে ভাঙতে আসতেছে, দেখো বেটা অ্যামাইলেজ ভাঙতেছে সামনের দিকে আসতেছে, বেটা অ্যামাইলেজ ভাঙতেছে সামনের দিকে আসতেছে। যেমনি ব্রাঞ্চ পয়েন্টের কাছে আসতেছে তেমনি এই পলিস্যাকারাইড ডেক্সট্রিন বলে দিচ্ছে, হলুদ কার্ড দেখাচ্ছে বেটা অ্যামাইলেজকে, বলে না আর সামনের দিকে এগো না, এখানে দাঁড়িয়ে যাও। মানে
এই পার্টটুকু বেটা অ্যামাইলেজের অ্যাকশনকে লিমিট করে দিচ্ছে। দ্যাটস হোয়াই দ্য টার্ম লিমিট ইজ ইউজড হিয়ার। স্যার ইংলিশে আরেকবার বলেন স্যার। ডেক্সট্রিন বলেন তো, ওই তো স্যার ওকে, আমি বলতেছি, তোমরা আমার বলাটা পার্সন নিয়ে যাচ্ছি, বলতেছি তোমরা বুঝে লিখে নাও। ডেক্সট্রিন is a partial hydrolytic product of glycogen or amylopectin acted upon by beta amylase. স্যার অ্যাকসেপ্ট আপন বাই Acted, act মানে কাজ করা, ACT, acted upon by beta amylase. স্যার তার মানে বিটা অ্যামাইলেজ এইখানে কি হিসেবে কাজ করতেছে? গ্লাইকোজেন বা অ্যামোলোপেকটিনের উপর কাজ করার পরে যে অসম্পূর্ণ পলিস্যাকারাইড, ইনকমপ্লিট যে পলিস্যাকারাইডটা থাকতেছে সেটাই হলো ডেক্সট্রিন। স্যার আলফা হলে হবে না? আলফা হলে হবে। স্যার আলফা আর বিটা কি অলওয়েজ হচ্ছে মানে 146 লিংকেজের উপর কাজ করবে? 14 মানে 14 কাজ করে অলওয়েজ না? অলওয়েজ অলওয়েজ অ্যামাইলেজ, স্যার তাহলে অ্যামাইলেজ আলফা 14 লিঙ্কেজ, এটা আলফা অ্যামাইলেজ আর বেটা অ্যামাইলেজ আলফা 14 লিঙ্কেজের উপর কাজ করবে। আলফা 16 লিঙ্কেজকে নাইদার আলফা অ্যামাইলেজ নর বেটা অ্যামাইলেজ ক্যান ব্রেক। বলো। মানে স্যার 16টা থাকবে না 14টা থাকবে স্যার? আরে তুমি বুঝতে পারোনি কেন? এই যে এখানে দেখো, এখানে কোন লিঙ্কেজ ছিল? এখানে স্যার এটা ব্রাঞ্চ হলে তো তাহলে স্যার না না, ব্রাঞ্চ হবে কেন? এখানে এখানে হলে কেন? এখানে কি লিঙ্কেজ? এখানে আলফা 14 লিঙ্কেজ, আলফা 14 এখানে আসে আলফা 16, এই জন্য ভাঙতে পারেনি। জি স্যার বুঝছি স্যার। আলফা 16 আমি বলেছি তো যে আলফা 16 লিঙ্কেজ ইজ রেজিস্ট্যান্ট টু অ্যামাইলেজেস। কাজে এটা ইনট্যাক্ট থেকে যাবে। এই ইনট্যাক্ট যেটা সেটা কি পার্শিয়াল কমপ্লিট না, পার্শিয়াল হাইড্রোলাইটিক প্রোডাক্ট অফ গ্লাইকোজেন অর অ্যামাইলোপেকটিন অ্যাক্টেড আপন বাই অ্যামাইলেজেস। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এটা ডেক্সট্রিন, তাহলে এই যে গ্লাইকোজেন বা অ্যামাইলোপেকটিনকে কমপ্লিটলি ডিগ্রেড করতে হবে কিভাবে? তাহলে এখানে এই পর্যায়ে আগে ভাঙতে হবে আলফা 16 লিঙ্কেজ। এই আলফা 16 লিঙ্কেজ ভাঙ্গার আলাদা এনজাইম আছে, তার নাম হলো আলফা 16 গ্লুকোসাইডেস। এটা আরেকটা নাম হলো আলফা 16 গ্লাইকোসাইডেস। কমন নাম হলো আলফা 16 গ্লাইকোসাইডেস, গ্লাইকোসাইডেস, কিন্তু এটা গ্লুকোজ ইউনিট, সেই জন্য এটাকে বলা যায় আলফা 16 গ্লুকোসাইডেস। এখন আলফা 16 গ্লুকোসাইডেস এই বন্ডটা ভেঙে যাবে। এই বন্ডটা ভেঙলেই তখন এই যে এই আলফা 14 লিঙ্কেজ গুলো বিকামস সাসেপ্টেবল টু বেটা অ্যামাইলেজ। বেটা অ্যামাইলেজ তখন আবার এগুলাকে ভাঙে এখন কমপ্লিটলি ডিগ্রেড করে ফেলবে। আর স্যার রিডিউসিং এন্ডটা ওইটা স্যার 14 এর ভিতর পড়ে। রিডিউসিং এন্ডটা কিছু আলাদা কিছু? হ্যাঁ, আবার এন্ড মনে করো যে এখানে এসে এখানে বন্ধ হয়ে গেছে, বুঝতে পারছো? এখানে এসে এটা ভাঙতে পারেনি। এটা ভাঙতে পারেনি কেন? এই বন্ডটা রেজিস্ট্যান্ট, এতটাই রেজিস্ট্যান্ট, এটি তো আলফা 16 লিঙ্কেজ রেজিস্ট্যান্ট, এটি তাকে নিজেকে ভাঙতে দিবই না। তারপরে এর ক্ষমতাই এরকম যে আশেপাশের কিছু বন্ডকেও এটি ভাঙতে দেয় না। কাজেই একটা পার্শিয়াল হাইড্রোলাইটিক প্রোডাক্ট যেটি গ্লাইকোজেন বা অ্যামাইলোপেকটিন থেকে যায়, এটাই হলো ডেক্সট্রিন। আর এই যে এই হলুদ কার্ড দেখাচ্ছে, আমি বলতেছি যদি এবার তোমাদের বোঝানোর জন্য, যে ভাঙতে এদিকে যখন আসছে তো আসতেছে, তখন এই যে আলফা 16 লিঙ্কেজ এই বেটা অ্যামাইলেজকে হলুদ কার্ড দেখাচ্ছে যে না, সামনের দিকে আর আসো না, তোমার অ্যাকশন আর এখানে চলবে না, তোমার অ্যাকশন লিমিটেড, এখানে লিমিট করে দিচ্ছে। এই জন্য এটাকে বলা হচ্ছে লিমিট ডেক্সট্রিন, মানে লিমিট ডেক্সট্রিন। স্যার তাহলে যদি এখন বলা হয় তোমাদের যে গ্লাইকোজেন এবং অ্যামাইলোপেকটিনকে কমপ্লিটলি ডিগ্রেড করার জন্য এনজাইমস এর নাম লিখো, তাহলে বলতে হবে আলফা অ্যামাইলেজ অথবা বেটা অ্যামাইলেজ, এইটার সাথে অথবা দুইটা মিলে তার সাথেও যোগ করতে হবে আলফা 16 গ্লুকোসাইডেস।
আলফা 1,6 গ্লুকোসাইডেজ অ্যালোন না, আলফা 1,6 গ্লুকোসাইডেজ শুধুমাত্র এই বন্ড ভাঙবে, কিন্তু এগুলো ভাঙার জন্য অ্যামাইলেজের দরকার। তার মানে অ্যামাইলেজের সাথে আলফা 1,6 গ্লুকোসাইডেজ যোগ হইলেই কেবলমাত্র গ্লাইকোজেন বা অ্যামাইলোপেকটিন ক্যান বি কমপ্লিটলি ডিগ্রেডেড। ওকে, ইফ ইউ হ্যাভ কোশ্চেন নাও। স্যার স্যার লিমিটটা কেন হলো? আচ্ছা, তারপরে প্রশ্ন বলো। স্যার ব্যাপারটা বুঝতেছি না, কিন্তু কি প্রশ্ন করব তাও বুঝতেছি। আচ্ছা, গুড। তারপরে এখানে নন স্যার- রিডিউসিং দেখাচ্ছে, নন রিডিউসিং হ্যাঁ, নন রিডিউসিং এন্ড, এই যে এটা নন রিডিউসিং এন্ড, এই যে কত নন রিডিউসিং এন্ড দেখছো না, অসংখ্য নন রিডিউসিং এন্ড। হ্যাঁ বলো। তার ব্রাঞ্চের যে চেইনটা আছে ওইটা আমরা দেখতেছি যে আলফা বা বিটা অ্যামাইলেজ দুইটা করে ভাঙতেছে, তাহলে সেটা কি সবসময় জোর অ্যামাউন্ট থাকবে? আমি বলেছি, তোমরা ধরতে পারোনি, বেটা অ্যামাইলেজ দুইটা করে ভাঙবে আমি বলেছি, আর আলফা অ্যামাইলেজ ভাঙবে র্যান্ডমলি। এখানে এই জন্য এটা বেটা অ্যামাইলেজের কথাটা, আর আলফা অ্যামাইলেজের জিনিসটা নিয়ে আসিনি, আমি মুখে বলেছি যে আলফা অ্যামাইলেজ ক্যান ব্রেক glycosidic linkage randomly. As a result you will get maltose, মানে যখন একটা ভাঙবে গ্লুকোজ যখন একটা ভাঙবে, you will get maltose যখন দুইটা ভাঙবে, you will get maltotriose যখন তিনটা ভাঙবে। তার মানে you will get a mixture of glucose, maltose and maltotriose. ক্লিয়ার? জি স্যার, এবার বুঝতে পারছি। হ্যাঁ, সেটা অ্যামাইলোজের ক্ষেত্রে। আবার অ্যামাইলোজের ক্ষেত্রে যখন অ্যামাইলোজ স্টেট চেইন পলিমার, যখন বেটা অ্যামাইলেজ কাজ করবে, ইউ উইল গেট মাল্টোজ। এখন এটা যখন ভাঙবে, এখন গ্লাইকোজেন বা অ্যামাইলোপেকটিনে যখন ভাঙবে আলফা অ্যামাইলেজ, তখন কি হবে? তখন মূলত একই পাবা, তখন পাবা গ্লুকোজ, মাল্টোজ, মাল্টোট্রাইজ এন্ড লিমিডেক্সট্রিন। এখন যদি গ্লুকোজ, মাল্টোজ, মাল্টোট্রাইজ এন্ড লিমিডেক্সট্রিন, এখন বেটা অ্যামাইলেজ যখন ভাগ করবে তখন কি পাবা? ইউ উইল গেট মাল্টোজ এন্ড লিমিডেক্সট্রিন। ক্লিয়ার? হ্যাঁ এখন স্যার, বুঝতে পারছি। এখন লিমিডেক্সট্রিন একটা আরেকটা পার্শিয়াল হাইড্রোলাইটিক প্রোডাক্ট থেকে গেল। এখন এটাকেও যদি ভাঙতে চাও তাহলে তোমাকে এখন আগে যোগ করতে হবে আলফা 1,6 গ্লাইকোসাইডের লিঙ্কেজ, তখন ব্রাঞ্চ পয়েন্ট ভেঙে যাবে। ব্রাঞ্চ পয়েন্ট ভেঙে গেলেই তখন অন্যান্য যে আলফা 1,4 লিঙ্কেজ এরাও তখন সাসেপ্টেবল হবে, তার কারণ যে রেজিস্ট্যান্স আসতেছিল আলফা 1,6 লিঙ্কেজ থেকে, এখন আর নাই, ভেঙে গেছে, আলফা 1,6 গ্লুকোসাইডেজ দিয়েছে, ভেঙে গেছে। কাজেই এখন সবকিছুকে ডিগ্রেড করা যাবে, তখন আবার বেটা অ্যামাইলেজ অথবা আলফা অ্যামাইলেজ এই লিঙ্কেজ গুলোকে ভাঙবে। কাজেই কমপ্লিটলি ডিগ্রেড করার জন্য অ্যামাইলেজের সাথে আলফা অ্যামাইলেজ বা বেটা অ্যামাইলেজ যেটি বলো, অ্যামাইলেজের সাথে আলফা 1,6 গ্লুকোসাইডে যোগ করতে হবে। আর লিমিট কথাটা একটা মেয়ে জিজ্ঞাসা করছিল বারবার, আমি বলতেছিলাম, তারপরে কেন এটা অবুঝের কথা। এই পার্টটুকু, এটি হলো একটি পলিস্যাকারাইড, ইন্টারমিডিয়েট চেন লেন্থ পলিস্যাকারাইড অথবা পার্শিয়াল হাইড্রোলাইটিক প্রোডাক্ট অফ দিস এই যে অ্যামাইলোজ গ্লাইকোজেনের পলিস্যাকারাইড, এবং এটার নাম হলো ডেক্সট্রিন। এখন এটা কিভাবে তৈরি হয়েছে? এটা এমনি তৈরি হয়নি, এটা গ্লাইকোজেন বা অ্যামাইলোপেকটিন থেকে আগে বেটা অ্যামাইলেজ ভাঙছে, ভাঙার পরে এটা আর ভাঙতে পারেনি, এটা থেকে গেছে। এই জন্য এটাকে বলা হচ্ছে পার্শিয়াল হাইড্রোলাইটিক প্রোডাক্ট অফ গ্লাইকোজেন অর অ্যামাইলোপেকটিন। পার্শিয়াল হাইড্রোলাইটিক প্রোডাক্ট কিসের, কে কাজ করছে? অ্যাক্টেড আপন বাই বেটা অ্যামাইলেজ। এটা এখন লিমিট কথাটা যোগ করা হয়েছে কেন? তার কারণ যে এই অংশটা রেজিস্ট্যান্ট, এতটাই রেজিস্ট্যান্ট যে এটি বেটা অ্যামাইলেজে ভাঙতেছিল, সেই বেটা অ্যামাইলেজের অ্যাকশনটাকে সে এই দিক দিয়ে লিমিট করে দিয়েছে, এই জন্য এটাকে লিমিট ডেক্সট্রিন বলা হয়। তোমরা আমার ইনবক্সে ডিরেক্টলি এই প্রশ্নটা জাস্ট উত্তরটা লিখে দেবা, মেনশন ওয়ান প্রপার্টি হুইচ ইজ কমন টু অ্যামাইলোজ, অ্যামাইলোপেকটিন অর গ্লাইকোজেন। মেনশন ওয়ান প্রপার্টি হুইচ ইজ কমন টু অ্যামাইলোজ, অ্যামাইলোপেকটিন এবং গ্লাইকোজেন। অ্যামাইলোজ, অ্যামাইলোপেকটিন এবং গ্লাইকোজেনের একটা কমন প্রপার্টি সবার মধ্যে আছে, সেটি জাস্ট উত্তরটা লিখে ডিরেক্টলি হোস্টকে দিয়ে দাও। ওকে,
তারপরে আমরা আরেকটা আসি, এইটা বলতে থাকো যাদের আনসার হয়ে গেছে। স্টোরেজ পলিস্যাকারাইড এটি বলো তো, এটি ইনিউলিন বলতেছি, এটি মনোমারিক ইউনিট কি বলো, এটা কি কিসের? ফ্রুক্টোজ, এটা ডিফ্রুক্টোজ। আচ্ছা, এখানে এটা এন দিয়েছি, মানে এন সংখ্যক, মানে এটা 50 থেকে 55 বা 60 এতটা ফ্রুক্টোজ মলিকুল আছে এখানে। 50 ধরে না, অ্যাবাউট 50 ফ্রুক্টোজ molecules are there in inulin, about 50, হ্যাঁ, একটু প্লাস মাইনাস হবে। ওকে, এটা ইনিউলিন। লিঙ্কেজটা কি? মনোমারিক ইউনিট ফ্রুক্টোজ, লিঙ্কেজটা কি? আমরা ক্লাসের শেষের দিকে, তোমাদের এগুলো ঝটপট বলতে হবে। স্যার গ্লাইকোসাইডিক। আরে গ্লাইকোসাইডিক বন্স তো আছে, এটা তো কি স্পেসিফিক করে বলতে হবে, এটা আলফা না বিটা? স্যার আলফা 1 2 আলফা 1 2 কেমনে হয়? ফ্রুক্টোজের এটা হলো 1 নাম্বার কার্বন, 1 2 এই দিক দিয়ে লিঙ্কেজটা উপরের দিকে গেছে, ধরে নাও যে লিঙ্কেজটা নিচের থেকে উপরের দিকে গেছে, তাহলে এইটা 1 1 আলফা 2 1 স্যার বিটাও বিটা 1, এটা 2, হ্যাঁ বেটা 2 1, ইয়েস স্যার বেটা 2 হ্যাঁ বেটা 2 1, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার কার্বন, আর এটা ওএইচটা উপরের দিকে ছিল, কাজে বেটা 2 1, এটা 1 নাম্বার কার্বন। এই যে এটা 1 নাম্বার কার্বন, এটা 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন। তাহলে 1 নাম্বার কার্বন থেকে শুরু হয়েছে, এই যে 2 নম্বরে গেছে, তাহলে বেটা 2 1, তাহলে বেটা 2 1 ইনুলিন। এটাও নন রিডিউসিং, তার মানে এটা রিডিউসিং এন্ড, হ্যাঁ নন রিডিউসিং এন্ড রিডিউসিং এন্ড, কিন্তু পলিস্যাকারাইড নন রিডিউসিং। এটি ইনিউলিন বলতো, একটি শীতকালীন ফুলে এটি পাওয়া যায় ইনিউলিন, বলো কেউ জানো? শীতের সময় কি কি ফুল হয়? ডালিয়া, গাঁদা। ডালিয়া, গাঁদা না গাধা, কোনটা? গাঁদা। গাঁদা, মেরিগোল্ড নাকি? আর কি? রজনীগন্ধা। ওকে, উত্তর প্রথমটাই রাইট। কোনটা রাইট তাহলে? ডালিয়া। ডালিয়া রুটস, দেখছো না মিষ্টি আলুর মতো নাকি? সোলেন মানে স্ফীত, ডালিয়া রুটে এটা স্টোর করে প্লান্ট, ডালিয়া রুটে পাওয়া যায়। ডালিয়া কোন ফ্যামিলির সদস্য? ডালিয়ার ফ্যামিলি কোনটা? প্ল্যান্ট ফ্যামিলি কোনটা বলো তো? স্যার মালভেসি। আচ্ছা, তোমরা তাই বলতেছো কেন? আমি তো অনেক আগের ছাত্র, এখন তো বায়োলজি আর পড়িনি, কিন্তু আমার যেটা মনে পড়ে এটা তো তা না। কম্পোজিটই একটি ফ্যামিলি আছে না? এগুলো আমরা পড়িনি। এই কম্পোজিটি ফ্যামিলি তোমরা পড়োনি? না স্যার, আমরা পোয়াসিয়া আর মালভেসিয়া পড়ছি। তাই? ও পোয়েসি আর মালভেসি। এই তোমরা লিগুমিনেসি পড়োনি? জি স্যার পড়িনি স্যার। জি স্যার, ডাল জাতীয় স্যার। হ্যাঁ ডাল জাতীয় লিগমেন্টস পড়ছি। পড়ছি। এটা হলো কম্পোজিটি ফ্যামিলির সদস্য, ডালিয়া হলো কম্পোজিটি ফ্যামিলির সদস্য, তাদের রুটসে এটি পাওয়া যায়। তাহলে আমরা এটার অরিজিন জানলাম, ডালিয়া বা কম্পোজিটিভ ফ্যামিলির অন্যান্য সদস্যতেও আছে। আমরা এটার মনোমারিক ইউনিট জানলাম, এটার লিঙ্কেজ জানলাম, কেমিস্ট্রি জানলাম। ওকে, দ্যাটস হাউ উই কমপ্লিটেড স্টোরেজ পলিস্যাকারাইড। ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন বলো। কোনো প্রশ্ন আছে? স্যার ওই যে লিমিট ডেক্সট্রিনের চিত্রটা স্যার একটু দেখতে চাই। বলো। স্যার এটা হচ্ছে এরকম যে আমরা যখন কোনো খাবার খাই তখন ওটা আমাদের লিভারে এরকম স্ট্রাকচার হিসেবে জমা থাকে, এবং যখন ভাঙ্গার প্রয়োজন হয় তখন হচ্ছে ভেঙে যায়, কিন্তু লিমিট ডেক্সট্রিনটা ভাঙে না। তারপর ওটাকে হচ্ছে ওই এনজাইমটা দিয়ে ভাঙতে হয়, এরকম কি স্যার? অবশ্যই, তবে খাবার পর তুমি এখানে কিন্তু গোলায় ফেলতেছো। খাবার পর কিন্তু এটা না, আমাদের জিনিস ওটা আলাদা পার্ট। আমরা যখন কোনো খাদ্য খাই ওটা কিন্তু আগে ডাইজেশন হবে, তারপরে অ্যাবজর্পশন হবে, তারপরে মেটাবলিজম হবে। কনসেপ্ট কিন্তু টোটালি রং, বুঝছো? আমরা খাওয়ার পর আমাদের এই পাকস্থলী, তারপর ইন্টেস্টাইন, এদিকে যে রিয়াকশন গুলো ঘটে,
কার্বোহাইড্রেট জাতীয় খাবার, ওই যে অ্যামাইলোজ, অ্যামাইলোপেকটিন, তারপরে গ্লাইকোজেন, যদি আমরা মাংস খাই বা লিভার খাই সেখান থেকে গ্লাইকোজেন আসবে। যদি আমরা রুটি, পরোটা, ভাত, আলু যাই বলে না কেন এটি খাই, এখান থেকে অ্যামাইলোজ, অ্যামাইলোপেকটিন আসবে। এগুলো কিন্তু যে ভেঙে গ্লুকোজ হচ্ছে, এটা মানে অ্যাবজর্পশন, তারপরে হচ্ছে গ্লুকোজ বা গ্যালাক্টোজ বা মাল, হ্যাঁ এটা, এগুলো কিন্তু ডাইজেশন, এগুলো কিন্তু মেটাবলিজম নয়। সেলের ভিতরে যখন এরা যাবে, সেলের ভিতরে যখন রিয়াকশন ঘটবে, তখন সেটা হলো মেটাবলিজম। মানে মেটাবলিজম আমাদের সেলের ভিতরে, আর ওটা হয় ডাইজেস্টিভ ট্র্যাক্টে। এই যে খাবার দাবার যেগুলো হজম হয় ডাইজেস্টিভ ট্র্যাক্টে বা জিআই ট্র্যাক্ট বলি না, গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট, সেখানে হয়। তারপরে ইন্টেস্টাইনে গিয়ে অ্যাবজর্পশন হয়, তারপরে ব্লাডে যায়, থ্রু ব্লাড সার্কুলেশন বিভিন্ন সেলে যায়, সেলের ভিতরে গিয়ে মেটাবলিজম হয়। ওকে, তবে তুমি যেটা বলছো যে হ্যাঁ বিষয়টা এইরকম, সেলের ভিতরে যখন মেটাবলিজম হবে তখন আলফা অ্যামাইলেজ, বেটা অ্যামাইলেজ ওরা এটাকে না, এটা ভাঙ্গার আবার অন্য নিয়ম আছে, ওটি ভাঙ্গার এখানে ফসফোরিলেজ আছে, হ্যাঁ ওটার মেকানিজম পড়ে, ওটা পড়ে। ওকে স্যার একটা কোশ্চেন স্যার, বলো। স্যার অ্যামাইলোপেকটিনে স্যার কত কার্বন পর পর ব্রাঞ্চের কথা বলছিলাম স্যার? 24 থেকে 30 না 20 থেকে 30? 24 থেকে 30। আর গ্লাইকোজেনের ক্ষেত্রে স্যার? এটা বলছিলাম 8 থেকে 12 অথবা 10 থেকে 12। ওকে স্যার আরেকটা বলছিলেন স্যার 10 থেকে 12% অ্যামাইলোজ থাকে কোন ধরনের স্টার্চে? 10 থেকে 12%, এটা মিথ্যা কথা। আমি বলছিলাম 10 থেকে 20%। 10 থেকে 20%। 10 to 20%, এটা মনে করে যে স্টার্সের ক্ষেত্রে অ্যামাইলোজ, অ্যামাইলোপেকটিনের প্রপোর্শন বলছিলাম, যে সেটা পটেটো বলো, হুইট বলো, মেজ বলো, এখানে একটা রেঞ্জের মধ্যে, যে অ্যামাইলোজ ইজ কম্প্রাইজড অফ 10 to 20%, whereas অ্যামাইলোপেকটিন 80 to 90%। ওকে, তারপর এনি কোশ্চেন? স্যার আলফা অ্যামাইলেজ বিটা অ্যামাইলেজের পার্থক্যটা একটু বললে ভালো হতো। আলফা অ্যামাইলেজ, বেটা অ্যামাইলেজের পার্থক্য, আলফা অ্যামাইলেজ, বেটা অ্যামাইলেজ, সময় তো আমি ঘড়িটা দেখতে। এরপরে তোমাদের ক্লাস আছে? স্যার এরপরে কোনো ক্লাস নেই স্যার। ও ক্লাস নেই, তাহলে কোনো অসুবিধা নেই, তোমরা কত প্রশ্ন করবে করো। হ্যাঁ, আলফা অ্যামাইলেজ, বেটা অ্যামাইলেজ, আলফা অ্যামাইলেজ, বেটা অ্যামাইলেজ। আচ্ছা, তাহলে আমার সময় আছে, তোমাদের যেহেতু আমার সময় আছে, মানে আমারও ওইরকম সময় নাই তো, তবে যেহেতু তোমরা প্রশ্ন করছো, ওকে আমি আনসার। আলফা অ্যামাইলেজ, বেটা অ্যামাইলেজ। এটা তো কম্পিউটারে লেখা, তো অন্যরকম হয়ে যায়, লেখা যায় না। স্যার হ্যাঁ, এই দাঁড়াও, বুঝতে পারছিস না আমি আনসার দিচ্ছি, কিছু দেখতেছ? এখন আমরা আলাপ করতেছি, একটা প্রশ্ন করা হয়েছে আলফা অ্যামাইলেজ এবং বেটা অ্যামাইলেজে, বুঝতে পারছ? পয়েন্ট 1, আলফা অ্যামাইলেজে কি বলছি? এটা কি র্যান্ডম, এটা কিন্তু আমার হাতের লেখা নয়, তোমরা কিন্তু মনে করবো না যে এটা আমার হাতের লেখা। কে যেন বলতেছিল আজকে, বলো স্যারের চেহারাই দেখলাম না, আমার হাতের লেখা। আর যাই হোক, এতটা খারাপ না, র্যান্ডমলি। এটি সংক্ষেপে লিখতেছি আমি, ফ্রম নন রিডিউসিং এন্ড, ফ্রম, এটা এফ, ফ্রম নন রিডিউসিং এন্ড। কি বুঝে পারলা? এখন এখানে দেখো, এই যে এটা হলো নন রিডিউসিং এন্ড, এখানে যদি একটা গ্লুকোজ থাকে তাহলে 1 2, তাহলে এইটা দুইটা করে এটা ভাঙবে, এটা বেটা অ্যামাইলেজ।
এটা ভাঙার পরে এটা তখন নন রিডিউসিং এন্ড, এখান থেকে আবার দুইটা ভাঙবে, আবার এটা নন রিডিউসিং, এখান থেকে আবার দুইটা ভাঙবে। তাহলে ফ্রম নন রিডিউসিং এন্ড সাকসেসিভলি এটা ভাঙতে থাকবে, সাকসেসিভলি ফ্রম নন রিডিউসিং এন্ড বিটা অ্যামাইলেজ এইভাবে ভাঙবে। আর আলফা অ্যামাইলেজ র্যান্ডমলি, আলফা অ্যামাইলেজ করবে কি, তো এই যে প্রথমটাই ভাঙবে এখানে, এখানে, তারপরে ভাঙবে হয়তো এখানে, তারপরে ভাঙবে আরো দুইটা, এই যে এখানে, সরি, এই যে এখানে। তাহলে এখানে যখন ভাঙবে তখন দেখা যাবে যে এখানে হয়তো মাল্টো ট্রায়োস, মাল্টি ট্রায়োস, হ্যাঁ না মাল্টো ট্রায়োস, ঠিক আছে। প্রোডাক্টটা তাহলে কি হবে, এটা জিএলসি গ্লুকোজ, যদি একটা ভাঙে তাহলে এটা হলো গ্লুকোজ, যদি দুইটা ভাঙে তাহলে এটা হলো মাল্টোজ, আর যদি তিনটা ভাঙে তাহলে সেটা হলো মাল্টো ট্রায়োস, হ্যাঁ মাল্টো ট্রায়োস। তাহলে এটা, আর এখানে কি হবে, বেটা অ্যামাইলেজের ক্ষেত্রে কি হবে, সবসময় মাল্টোজ, সবসময় মাল্টোজ, বুঝতে পারছো? এটা হলো যে আলফা অ্যামাইলেজের রিঅ্যাকশন। তাহলে এইটা পার্থক্য, বুঝতে পারছো? আলফা অ্যামাইলেজ বেটা অ্যামাইলেজ এইভাবে হয়ে যাবে। তো আবার অন্য জিনিস যে বেটা অ্যামাইলেজ, এটা নন রিডিউসিং এন্ড থেকে এটা এক্সো বলা যেতে পারে, এক্সো অ্যামাইলেজ। আর এটা র্যান্ডমলি কাজে ইন্টারনাল থেকে ভাঙতে পারে, কাজে এটা এন্ডো অ্যামাইলেজও বলা যেতে পারে। যাক, মেন পার্থক্য এখানে। তো এটার সাথে আমি দিয়ে দিলাম। এখন যদি আমি বলি যে অ্যামাইলোপেকটিনের উপর অ্যাকশন কি হবে বা গ্লাইকোজেনের উপর অ্যাকশন কি হবে, তখন তোমাদের চিন্তা করতে হবে যে এটার সাথে এটা এক ঠিকই থাকবে, এটার সাথে প্রোডাক্ট কি যোগ হবে, এখানে লিমিট ডেক্সট্রিন, এখানে লিমিট ডেক্সট্রিন, ঠিক আছে? ওকে, তাহলে আমরা বেটা অ্যামাইলেজ আলফা অ্যামাইলেজের অ্যাকশন আমরা কিভাবে পার্থক্য হয়, আমার মনে হয় যে নাও ইট শুড বি ক্লিয়ার টু অল অফ ইউ। ওকে, তারপরে প্রশ্ন বলো। স্যার লাস্টের স্লাইডটার ইনুলিনের ক্যারেক্টারিস্টিক্স আরেকবার রিপিট করেন স্যার। আরেকবার রিপিট, ফের পুনরায়? জি স্যার, কিছু কিছু তুলতে পারছি আর কিছু কিছু নোট ডাউন করতে পারিনি। তাই, আরেকবার রিপিট তুমি ঠিক করে বলো। শুধু রিপিট বল, না হয় বল আবার বলেন। আবার বলেন স্যার। সেই জন্যই তো আমি বললাম, একটা কথা আছে না, বলে এগেন, আবার, ফের, পুনরায়, এভাবে বলেন নাকি? আচ্ছা, রিডান্ডেন্সি। রিডান্ডেন্সি, ইয়েস, হোয়াট ইজ কল্ড রিডান্ডেন্সি ইন ইংলিশ গ্রামার, ইয়েস। তাহলে ভুল থেকে শেখা যায়, তাই না? হ্যাঁ, ইয়েস স্যার। কি বলবো বলো, তুমি বলো, তুমি বলতে থাকো, তুমি যেটা বলতে যাচ্ছ সেখানে। এখানে লিংকেজ লিখছি, লিংকেজ বিটা 2-1 লিংকেজ, আর প্রপার্টিস এর মধ্যে লিখছি নন রিডিউসিং প্রপার্টিস। তারপরে এটার ইনুলিন ডালিয়া ফুলের মূলে পাওয়া যায়, আর কম্পোজিটিভ ফ্যামিলি এর সদস্য ডালিয়া। আচ্ছা, ঠিক আছে, ডালিয়া ফুলের তো বোটা থাকে, ফুলের তো মূল থাকে না। ডালিয়া হ্যাঁ, ডালিয়া ফুল, ডালিয়া বললে হবে। ডালিয়া মানে এটা বোঝায় যে আমরা ওই অ্যানিমাল প্ল্যান্ট নিয়ে আলাপ করতেছি। এটা ডালিয়া কারোর নাম না, কোনো মানুষের নাম না। যদি তোমাদের মধ্যে কেউ থাকতে পারে, আমি সেটাকে অন্যভাবে দেখতেছি না। হ্যাঁ, ডালিয়া মানেই ডালিয়া ফুল গাছ, ঠিক আছে? আম মানেই, যদি কোনো কথাবার্তা বলবো, এখানে আম গাছ। ওকে, বলো, ঠিকই লিখছো, ভুল তো কিছু লিখনি, এ পর্যন্ত ভুল কিছু করনি, বলো। স্যার তারপরে এটার মনোস্যাকারাইড অনুগুলা ফ্রুক্টোজ। হ্যাঁ, ভুল যেটা করছো যে তুমি ওই যে সিকোয়েন্সটা রক্ষা করনি। তোমার প্রথমে বলতে হতো মনোস্যাকারাইড ডিফ্রুক্টোজ লিঙ্কেজ বেটা 2-1, এটি পলিস্যাকারাইড। যেহেতু বলবো আগে পলিস্যাকারাইড মনোমারিক ইউনিটটা ডি গ্লুকোজ লিঙ্কেজ বেটা 2-1, তারপরে নন রিডিউসিং, তারপরে এভাবে আসবা তুমি। অরিজিন এদিকে স্ট্রাকচার শুরু করে অরিজিন বলছো, আবার এদিকে আসছো। ওকে, ঠিকই বলছো, একটু গোছায় বলতে হবে। ওকে, হ্যাঁ, এটা তো হচ্ছে স্যার ফ্রুক্টোজের হচ্ছে হাওয়ার ফর্মুলা, তাহলে স্যার কি করে বলতেছি স্যার দেখে যে হচ্ছে ডি গ্লুকোজ, এটা ডি ফ্রুক্টোজ, তাহলে স্যার এটা তো এল ফ্রুক্টোজও হতে হবে। এল ফ্রুক্টোজ এটা হবে না, এল ফ্রুক্টোজ এটা হবে না।
বুঝতে পারছো? এখানে দেখো, এই যে আমি 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 তো ওই জিনিসটা তোমাদের বলছি, এটা প্র্যাকটিস, ইট ডিপেন্ডস অন প্র্যাকটিস। তুমি দেখলেই বুঝতে পারবে যে এখানে এল হবে না। এল হতে গেলে কি হবে? এল হতে গেলে কি হতে হবে বলো? এই যে 3 নাম্বার, এটা এটা না, এই কার্বনটা কি 3 নাম্বার না? এটা 3 নাম্বার কার্বন। গ্লুকোজের ক্ষেত্রে এখানে ছিল, বুঝছো? আর এখানে 3 নাম্বার, তার কারণ যে এই 1 নাম্বার কার্বন হলে এটা 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 হলো 1 নাম্বার, এটা হলো 2 নাম্বার, এটা 3 নাম্বার। 3 নাম্বার কার্বনের ওএইচ উপরের দিকে, ওএইচ উপরের দিকে মানে কি? এটা লেফট সাইডে আছে, বুঝছো? ক্লিয়ার? এটা গ্লুকোজের এটা এটা আর এটা এটা বেটা কনফিগারেশনে আছে। অবশ্য এই বেটাতে তুমি এখানে বুঝতে পারবো না। আর এখানে 5 নাম্বার কার্বন, এখানে 5 নাম্বারের ওএইচটা এখানে কি নিচে আছে, 5 নাম্বার ওএইচ এখানে নিচে আছে। নিরঞ্জন রয়, একটু পরে প্রশ্ন করো, আমি আগে শেষ করি। এখানে 5 নাম্বার ওএইচটা নিচে আছে, এই জন্য যে এটা উপরে আছে তো নাকি? এটা তো উপরে, তাহলে এইচ নিচে আছে। এইচ নিচে আছে মানে কি? এই যে কার্বন কার্বন চেন, এইচ নিচে আছে, বলো তো? এইচ নিচে আছে মানে এটি কি বামে আছে? এইচ বলো। জি স্যার, বামে আছে। বামে থাকলে উপর যাওয়ার কথা, তাহলে নিচে আছে। তাহলে এটি যেহেতু নিচে আছে, এটি তাহলে বামে আছে নাকি? জি স্যার। এটার এইচ তো যেহেতু নাই, কিন্তু নিচে আছে, নিচে আছে মানে এটা কার্বন কার্বন চেনের ডান দিকে থাকার কথা, কিন্তু এই কার্বনের সাথে ওএইচ লিঙ্কেজ, কাজে এটা ডানে না থাকলে বামে আছে, তাহলে এটা বামে আছে, তাই না? ইয়েস স্যার। তাহলে এটা যদি বামে থাকে, তাহলে এটার ওএইচ কি ডানে আসে না? ওএইচ ডানে আসে না? জি স্যার। এই যদি বামে থাকে, তাহলে ওএইচ ডানে আসে তো নাকি? ওএইচ ডানে আসে, তাহলে এটা বিটা কনফিগারেশন, যেহেতু এটা উপরে আছে, এটা বেটা কনফিগারেশন, এটা উপরে গেছে, এটা উপরে গেছে মানে এটা এদিকে আছে। ভালো করে দেখো, এটা ওএইচ, এটা ওএইচ না? হ্যাঁ স্যার। এটা যেহেতু উপরে গেছে মানে কি? এটা তাহলে বামে ছিল ওএইচ, তাহলে এটা বামে ছিল, এটা বেটা, তাহলে এটা ডানে আছে বেটা, এই যে ক্রস কনফিগারেশন, তাহলে এই ওএইচ ডানে আছে, এই ডানে থাকলে এটা ডি হবে। ডি, বুঝতে পারছো? অনেকগুলো লিঙ্কেজ করার পরে এটি, এই জন্য আমি বলছিলাম, আমি বুঝাইছি, ধীরে ধীরে বুঝাইছি, কিন্তু এটা তোমরা ওই যে লেখে প্র্যাকটিস করনি, কাজে তোমাদের এটা অসুবিধা হবে। সেই জন্যই আমি বলছিলাম যে এটা সঙ্গে সঙ্গে ফিচার প্রজেকশন ফর্মুলায় নিয়ে যায়, আলফা বেটা ডি এগুলো করবা। যেমন আমি দেখলে বুঝতে পারতেছি এটা বেটা, এটা উপরের দিকে গেছে, বুঝছো? উপরের দিকে গেলে বেটা, উপরের দিকে কেন গেছে? এটা প্লেনের বাম দিকে ছিল ওএইচ, এটা বাম দিকে ছিল। এটা যেহেতু বাম দিকে ছিল, আর তাহলে বেটা কনফিগারেশন, তাহলে এটা ডানে আসবে। যদি সংক্ষেপে যদি বলো, তাহলে এটা বেটা কনফিগারেশন বি, এটা বাম দিকে, তাহলে এটা ডান ওএইচ, তার ডান দিকে বেটা কনফিগারেশন ডান দিকে। এবং ডান দিকে আসে কিনা সেটা মিলবে এই এইচ দিয়ে, এই যেহেতু বাম দিকে, কাজে এটা নিচে আসছে, কাজে এখানে কাজে তোমরা প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলে তখন তোমরা বুঝতে পারবে জিনিসটা। ওকে, বলো। 3 নম্বর কার্বন কি স্যার পেনাল্টিমেট কার্বন? নো, এই প্রশ্ন কেন? তাহলে স্যার এখানে কেন হচ্ছে ডি বলবো আমরা? এই প্রশ্ন কেন আসতেছে? 3 নম্বর কার্বন গ্লুকোজ ফ্রুক্টোজ, গ্লুকোজ ফ্রুক্টোজের স্ট্রাকচার লিখতে মনে রাখার সূত্রই হলো দুইটারই, গ্লুকোজ ফ্রুক্টোজ দুইটারই 3 নম্বর কার্বনের ওএইচ বামে। জি স্যার, অনলি উপরে। হ্যাঁ, আর পেনাল্টিমেট এখানে তো 5 নম্বর কার্বন, যেহেতু 6টা কার্বন, 5 নম্বর কার্বনটা হলো পেনাল্টিমেট কার্বন। তো 5 নম্বর কার্বনের সাথে এটা রিং তৈরি করছে এটা। আর এই যে ওএইচ ফ্রি আছে, ওএইচটা নিচে আসছে, তার মানে ওএইচটা উপরে ছিল, তাহলে বামে, তো ওএইচ বামে,
ওয়েস বামে বলে নিচে আসছে, মানে ওয়েস নিচে আসছে, তার মানে তো ডি। এখানে তো ওয়েস, এখানে 5 নম্বর কার্বন ওয়েস নিচে আসছে, এটা ডি। আর যদি এখানে এইটা যদি নিচে আসতো, এইটা যদি এইচ হতো, এখানে এখানে যদি এইচ হতো, আর এখানে যদি CH2OH থাকতো, তাহলে এটা অবশ্য একটা টেকনিক, যদি মানে ওই যে সংক্ষেপ মারার একটা টেকনিক, যেখানে CH2OH যদি নিচে থাকতো তাহলে বলতাম এল। এল। এটা এই জন্য তোমরা দেখবা যে এটা মানে একটু চোরা রাস্তা আর কি। এটা গ্লুকোজের ক্ষেত্রে এটা বলে দেয়, ও না, এটা তখন স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে, স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে, এটা চেঞ্জ হয়ে যাবে। এগুলা দেখতেছি না, এটা যখন ভিতরের দিকে আসবে দেখবে অনেক ক্ষেত্রে এটা ভিতরের দিকে আসছে, ভিতরের দিকে আসছে, বুঝতে পারছো? তখন এটা হলো এইচটা উপরের দিকে যাবে, আর তখন এটা উপরের দিকে, এটা নিচের দিকে, এটা উপরের দিকে, এটা উপরের দিকে, বুঝতে পারছো? সবগুলো চেঞ্জ হয়ে যাবে এল। তাহলে এটা হলো এল, আলফা আলফা এল। স্যার আমরা কি বলতে পারবো না যে আসলে কোনটা ডি কোনটা এল? যেমন ধরেন নাম্বারের ক্ষেত্রে না বলো তোমার, হ্যাঁ লাইনটা বল, আবার বলো তো, আমি শুনতে পারি। স্ট্রাকচারটা দেখেই মানে এক নজরে দেখেই কি বলতে পারবো না যে ডি কোনটা এল কোনটা? মানে কোনো শর্টকাট বা সহজ? এটা একটা শর্টকাট মেথড, যে এই যে এই 5 নাম্বার কার্বনের এই CH2OH যদি নিচে থাকে তাহলে এটা এল। এটা একটা শর্টকাট মেথড। বলো। তার কারণ যে এইচ উপরের দিকে কেন? এটা 5 নাম্বার কার্বন, প্যারালিমেট কার্বনের এইচ উপরের দিকে, মানে এইচটা ডান দিকে ছিল, তাহলে এই যেহেতু ডান দিকে ছিল তাহলে ওএইচ বাম দিকে ছিল, তার মানে এটা এল। এটা দেখলেই বোঝা যায়, এটা দেখলেই বোঝা যায়। বলো। যেমন এটা আলফা এল গ্লুকোজ, এটা আলফা এল গ্লুকোজ, আলফা এল, বলো, বুঝছো? এটা আলফা এল, এটা কিন্তু নিচের দিকে না, কিন্তু আলফা, তার কারণ যে ওই যে এটা নিচে, এটা এল এল, আলফা এল গ্লুকোজ। হ্যাঁ বলো। আর কারো কোনো প্রশ্ন? ওকে, তাহলে আমরা এখানে এটা আমরা আলাপ কমপ্লিট করলাম। স্যার গত ক্লাসে T/2 F/2 এগুলো দ্বারা কি বোঝাইছিলেন? ওটা হলো হাফ ট্রু আর হাফ ফলস। ওইটা কি ওটা তো ইয়ে করতে হবে, ওটা আমি তখন লেকচারার, বুঝছো? আমি কুইজ দিয়েছি, রাইট টি ফর ট্রু, অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট। কেবল আমি টিচার হয়েছি, তখন সিনিয়র টিচার ছিলেন আমাদের ফ্যাকাল্টি, তখন ডিন ছিলেন আমাদের ডিপার্টমেন্টেরই, তোমরা দেখো নি সিনিয়র স্যার, তখন স্যাররা তো অনেক জাদেল টিচার ছিল। আর আমরা যখন ভাইবা নিতাম তখন আমাদের ছাত্ররা যদি না পারতো, তখন ওই বোর্ডের মধ্যেই স্যাররা হয়তো আমাদের যা জুনিয়র টিচার তাদেরকে জিজ্ঞেস, তুমি বলো, মানে আমাদের ভাইবা চলতো, বুঝতে পারছো? এইরকম অবস্থা। আমি এই প্রশ্ন দিছি, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট, তারপরে কয়েকটা দিয়ে দিছি এরকম, হ্যাঁ কয়েকটা দিয়েছি। কুইজ টেস্ট প্রথমে নিয়ে নিছি, 25 মিনিট সময় কুইজ টেস্ট নিচ্ছি, তারপর ভাইবা নিচ্ছি। তো ওই সময় আমিও বোর্ডে বসে আছি, আমি এক্সটার্নাল ওই সিনিয়র টিচার ডিন স্যার, আরো এক স্যার, আমি তো জুনিয়র মোস্ট কয়েকদিন আগে টিচার হয়েছি। তো ছাত্র তো খুব স্মার্ট তোমাদের মতো, বুঝতে পারছো না? কিন্তু ওই যে মিথ্যার একটা তো লিমিট থাকে, বুঝতে পারছো? আর চাপাবাজিরও একটা সীমা থাকে। তো ওই ছাত্র লেখে একটা জায়গায় আসে, ও লিখে দিছে, এটা দেখতে পাচ্ছ, এটা লিখছে, এই যে এটা লিখছে, বুঝছো? একটা প্রশ্ন, বুঝতে পারো নি? মানে একটা প্রশ্নের ক্ষেত্রে সে লিখছে এটা, দুইটা মিক্স করে লিখছে। এখন ওই স্যার আমাকে জিজ্ঞাসা করতেছে বোর্ডে, যদিও আমি তাদের ছাত্র,
ওটাও শিক্ষণীয় যে সম্মান সবাইকেই করতে হবে। স্যার আমাকে বলছে যে মুর্তজা তোমার কোনো প্রশ্ন আছে কিনা, বললো না স্যার। আরেকজন আসছে প্রশ্নটা জিজ্ঞেস করে, মুর্তজা তোমার কোনো প্রশ্ন আছে কিনা, না স্যার। এরকম তখন 22 জনের পরীক্ষা নিচ্ছি, তো এখন 14-15 জন যাওয়ার পরে এই ছাত্র আসছে। এখন আমি এর মধ্যে খাতা দেখেছি, তো এখন স্যার বলছে যে মুর্তজা তোমার কোনো প্রশ্ন আছে কিনা, তাই বলে জি স্যার। তখন স্যার তো অবাক হয়ে গেছে যে কি ব্যাপার। আমি ছাত্রকে দেখি তোমার প্র্যাকটিক্যাল খাতা, তা আমি তখন ওকে লিখে দিলাম যে এটা হলো ক্যাপিটাল টি আর এটা হলো ক্যাপিটাল এফ, এই তো নাকি? বলে জি স্যার। তাহলে এইটা কি? আমি এখন লিখে দিছি, এটা লিখে দিয়ে আমি ছাত্রকে বলতেছি, ওই ছাত্রকে যে এটা এই কুকর্ম করছে, বলে এইটা কি? তখন যেমনি প্রশ্ন করছি, ওই স্যার ওকে বলার কি দরকার, স্যার তো বুঝে ফেলছেন যে ছাত্র এই কুকর্ম করছে। স্যার আগে আমাকে ধমক দিয়ে বলছে যে কাটো আগে, তারপর ওই ছাত্রকে, আর স্যার তো বুঝতে পারছেন যে এই কাজ, স্যার ওকে বকাবকি করলেন যে চিটিং করার জায়গা পাওনি না। তো ওই দিন তোমাদের লিখছিলাম এটা হলো কি, বুঝতে পারছো? এইটা তো এই চিটিং তোমরা করবা না, তোমরা সততার মধ্যে থাকবা। তোমরা সততার মধ্যে থাকবা, বুঝতে পারছো? চিটিং করবা না। চিটিং করে তোমরা ধরা পড়বা। চিটিং করে কি করবা? চিটিং করে কি করবা? নিজেকে বিল্ড আপ করবা তোমাদের এখানে ক্যারিয়ার ডেভেলপমেন্টের সময়, বুঝতে পারছো? অনেস্টির মধ্যে থাকবা। হ্যাঁ, এটা গতদিনের, তে বলো গতদিনেরটা গতদিনে থাক, তোমরা শিখলে একটা জিনিস। বলো, এই প্রশ্নের উত্তর দাও। স্যার আচ্ছা, এই প্রশ্ন ইম্পর্টেন্ট, একটা প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট। এটা আলাপ করার পর তোমার প্রশ্ন শুনি, ঠিক আছে? শুনবো তোমার প্রশ্ন, শুনবো। লিস্ট or name, দুটাই ভাগ, or give example of 10-12 polysaccharides and classify them according to their origin, structure and function. এখানে তোমাদের নাম বলতে বলছি, তোমাদের এটা আমরা আগে দিতাম যে গ্লাইকোজেন, অ্যামাইলোজ, সুক্রোজ, হ্যাঁ, এভাবে আমরা নাম আমরা দিয়ে দিতাম। এখন নাম না দিয়ে তোমরা নাম জানো কিনা সেই জন্য তোমাদেরকে বলতেছি যে নাম দাও, নাম লেখো, তোমার নিজের মতো করে নাম লেখো। হ্যাঁ, তারপরে কি বলছি যে নাম দিয়ে দিলাম। ক্লাসিফাই দেম অ্যাকর্ডিং টু অরিজিন, স্ট্রাকচার এন্ড ফাংশন। অরিজিন, তাহলে অরিজিন হিসাবে যখন ক্লাসিফাই করব তখন কি হবে বলো? হ্যাঁ, প্ল্যান্ট এন্ড অ্যানিমাল। তাহলে এটা প্ল্যান্ট আর এটা অ্যানিমাল। তারপরে এর মধ্যে কোনটা প্ল্যান্ট কোনটা অ্যানিমাল এখানে লেখো, আর কোনটা অ্যানিমাল লেখো, এই তো। তারপরে এটা এই স্ট্রাকচার হয়ে গেল। তারপরে স্ট্রাকচার আসো, হ্যাঁ, স্ট্রাকচার অনুযায়ী কি? হোমো, স্ট্রাকচার অনুযায়ী স্টোরেজ, স্ট্রাকচার অনুযায়ী হোমো আর হেটারো। তারপরে বলো, এখানে বলো। তারপরে ফাংশন অনুযায়ী কি বলো? ফাংশন অনুযায়ী কি? স্টোরেজ আর স্ট্রাকচারাল। এখানে বলো, এই তো, এটা এভাবে হয়। স্যার ফাংশন অনুযায়ী দুইটা কি? এই ফাংশন অনুযায়ী স্টোরেজ এবং স্ট্রাকচারাল। কেন তোমার পড়াশোনা কন্টিনিউ করতে হবে? পড়াশোনা কন্টিনিউ করতে হবে। ওকে, লোক না, এই যা আইডি 9 করো, খালা বেশি হয়ে যাবে, মিউট করো। তোমার না বাজার করে দিয়া এটা বাড়িতে পেন্সি। স্যার আপনি মিউট করে দেন। এটা পড়ায়নি। ওকে, এটা বলো তো। ডেক্সট্রন, মনোমারিক ইউনিট, লিঙ্কেজ, স্ট্রাকচার বলো। তোমাদের প্রশ্ন দিয়েছিলাম, হ্যাঁ, ডেক্সট্রন। মনোমারিক ইউনিট, লিঙ্কেজ, স্ট্রাকচার বলো। কে পারবা? হাত কে তুলছ? স্যার গ্লুকোজ, ডিগ্লুকোজ, লিঙ্কেজ। ওকে, লিঙ্কেজ
গ্লাইকোসাইডিক 16 আলফা 16 আলফা 16 ওকে। এই তুমি কে, তোমার আইডি কত? 156 নাম কি? আলফা স্যার 16 কে বলছো? সামিউল স্যার আলফা 14 স্যার আলফা 16 কে বলছো? আলফা 16 কে বলছো? না তাহলে তো হলো না। ওকে হ্যাঁ, আলফা 16 কে বলবা? আলফা 16 কারেক্ট কে বলবা? মনোমারি কি না ঠিক 1614 দুইটাই থাকবে তো। ওইভাবে যদি বলো তাহলে বলতে হবে আলফা 12, আলফা 13, আলফা 14, আলফা 16 সব থাকবে। না না স্যার ওইভাবে না। হ্যাঁ না, বলতে গেলে ওইভাবে বলতে হবে। আর যদি বলো 16 তাহলে বলবা যে আলফা 16, আলফা 16 এর পলিমার। এটা বই ভেদে বিভিন্ন রকম আছে। তবে বিষয়টা হলো যে এটি ডেক্সট্রান। যদি বলি গ্লুকোজ ডেক্সট্রোজ তাহলে ডেক্সট্রান, গ্লুকোজের পরিমাণ ঠিকই আছে, কিন্তু গ্লুকোজের পরিমাণকে আমরা বলি গ্লুকান। যেমন সেলুলোজ, তারপরে অ্যামাইলোজ, অ্যামিলোপেকটিন, গ্লাইকোজেন, এরা সবাই গ্লুকান অথবা গ্লুকোসান। তো এখান থেকে ডেক্সট্রানের পার্থক্যটা হলো লিঙ্কেজে। ওরা হলো আলফা 14, আলফা 16, কিন্তু ডেক্সট্রান যদি বলি তাহলে ডেক্সট্রানে এখানে লিঙ্কেজটা হবে আলফা 16। তবে অনেক বই বলে আলফা 12, আলফা 14, আলফা 16 সব ধরনের লিঙ্কেজই আছে। অল পসিবল কাইন্ডস অফ লিঙ্কেজ এবং গ্লুকোজ ইউনিটস আর পসিবল ইন ডেক্সট্রান। তবে মোস্ট একসেপ্টেড যেটি বা ওয়ার্ডলি একসেপ্টেড যেটি, সেটি বলে যে ইটস এ পলিমার অফ ডি গ্লুকোজ লিঙ্কড থ্রু আলফা 16 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। ওকে, একটা প্রশ্ন ছিল ডেক্সট্রিন ডেক্সট্রান। তাহলে যদি এখন বলি ডেক্সট্রিন ডেক্সট্রান থেকে পার্থক্য কি? ডেক্সট্রিন ডেক্সট্রান, তাহলে ডেক্সট্রিন তো বুঝতেই পারতেছো, সেটা পার্শিয়াল হাইড্রোলাইটিক প্রোডাক্ট অফ, যেটা তখন পড়াইছি, আজকেই পড়ালাম সেটা। আর ডেক্সট্রান এটিও গ্লুকোজের পলিমার, তবে লিঙ্কেজটা আলাদা। নেক্সট ক্লাস স্ট্রাকচারাল পলিস্যাকারাইড। স্ট্রাকচারাল পলিস্যাকারাইডের উদাহরণ কি? সেলুলোজ, কাইটিন, সেলুলোজ, হ্যাঁ হেমিসেলুলোজ, এরা হলো স্ট্রাকচারাল পলিস্যাকারাইড উদাহরণ। ওকে, তাহলে আজকে যদি তোমাদের কোনো কোয়েরি না থাকে তাহলে উই ক্যান স্টপ হিয়ার। স্যার গত ক্লাসের একটা কোশ্চেন ছিল স্যার, করব? হ্যাঁ করে ফেলাম। স্যার হচ্ছে অ্যালকোহলকে স্যার হচ্ছে এইচ ও আর স্কয়ার দিয়ে লেখা হয়েছে, তা স্যার আর স্কয়ার কি দুইটা? অ্যালকোহলকে স্যার এইচ ও বন্ড আর স্কয়ার, স্যার এই আর স্কয়ার কি স্যার দুইটা অ্যালকোহল মিথাইল গ্রুপকে বোঝানো হয়েছে? আর স্কয়ার এটা কোন জায়গায়? স্যার হেমি নাম্বারিং। আরে ওটা তো অনেক নাম্বারিং করা হয়, ওটা অনেক আগের, ওটা অনেক আগের ক্লাসে, কত ক্লাস না অনেক আগের ক্লাসে। হ্যাঁ ওটা বিষয়টা হলো যে ওটা তো ইম্পর্টেন্ট কোনো ইস্যু না, ওটা ইম্পর্টেন্ট ইস্যু না। আর ওখানে দেখবা ওখানে কোনো জায়গায় হয়তো R1 আছে, কোনো সময় R2 আছে, অথবা উপরে R1 বা R প্রাইম আর কিউব R4 আছে স্যার। হ্যাঁ ওখানে তোমরা দেখলেই বুঝতে পারবা, ওখানে ভেরি সিম্পল, ওটা কমপ্লেক্সিটি ওখানে নেই, ওখানে ভালো করে দেখে নাও, ওটা বুঝতে পারবা। আর যদি নিতান্তই বুঝতে না পারো, যদি কোনো প্রশ্ন থেকেই যায় তাহলে তো ওটা থেকেই গেল, ওটা লিখে রাখবা। ওকে, না ওটা 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 আমি কোনো ইম্পর্টেন্ট প্রশ্ন মনে করতেছি না, এবং আমি বুঝতে পারতেছি না যে তুমি ওটা কেন বুঝতে পারোনি। ওখানে হেমিস্টাল ফর্মের সময় আমি যেটা বলেছিলাম যে নর্মাল অ্যালডিহাইড যদি থাকে তাহলে তারা 2 মলিকুল লাগে অ্যালকোহল, প্রথম মলিকুলের সাথে রিয়াকশন করে হেমিঅ্যাসিটাল তৈরি করে, আর হেমিঅ্যাসিটাল আরেক মলিকুলের সাথে রিয়াকশন করে অ্যাসিটাল তৈরি করে। তো এখন গ্লুকোজের ক্ষেত্রে যেটি হয় যে এক মলিকুলের সাথে রিয়াকশন করে হেমিঅ্যাসিটাল ফর্ম করে হেমিঅ্যাসিটাল, তার মানে এটি ইন্ডিকেট করে যে গ্লুকোজ অলরেডি হেমিঅ্যাসিটাল ফর্মে আছে। এখন বিষয়টা হলো যে হেমিঅ্যাসিটাল ফর্ম শুধুমাত্র রিং ফর্ম দ্বারা প্রকাশ করা যায়, তার মানে গ্লুকোজ রিং ফর্মে আছে, তার মানে গ্লুকোজ আলফা বিটা ফর্ম করে, মানে গ্লুকোজ বিটা রোটেশনে যায়। ওকে বলো আর কি কার প্রশ্ন?
স্যার একটা স্যার কোশ্চেন করি স্যার। স্যার এক্সামে কি স্যার ফিরন টেস্ট কি স্যার? মানে জিনিসটা ফিরন টেস্ট না, এগুলো শোনো, ফিরুন টেস্ট স্যার, ল্যাকটোজ আর সুক্রোজের স্যার দুইটা স্যার যদি ডিফারেন্সিয়েট করতে চাই, একটা স্যার নেগেটিভ দেয় আর একটা পজিটিভ দেয়। ল্যাকটোজ আর সুক্রোজ সুক্রোজ, না না না, ওই টেস্ট ল্যাকটোজ আর সুক্রোজের জন্য আমরা এখানে যে টেস্ট করবো সেটা বেনেডিক্ট টেস্ট। আচ্ছা স্যার। বেনেডিক্ট টেস্ট তোমরা, হ্যাঁ, এখানে যে রিয়াকশন গুলো আছে না, এগুলো অনেকটাই সহজ হইতো যদি তোমরা মনোস্যাকারাইডের টেস্ট গুলো করতে আর কি, কিন্তু এটি তোমাদের এখন করা হচ্ছে না। হ্যাঁ, এটি বিষয়টা, এটি কি বলবো, এনিওয়ে ইনশাল্লাহ ইউনিভার্সিটি খুলে যাবে, তখন তোমরা আসবা, তখন থিওরি পড়বা, থিওরি পাশাপাশি প্র্যাকটিক্যাল করবা। ওকে, বলো, প্রশ্ন বলো। স্যার এখানকার 2 নাম্বার কোশ্চেনটা বুঝি নাই। এখানে 2 নম্বর কোন কোশ্চেন? আই স্লাইডে যেটা দেওয়া আছে ওইটা পড়াননি বলছে। এই জন্য তো এটা 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 তো খুব সহজ প্রশ্ন ছিল। এটা এত সহজ প্রশ্ন তুমি যদি না বুঝতে পারো তাহলে কেমনে বলি। 2 নম্বর এই প্রশ্নটা তো নাকি, এই যে এই প্রশ্ন তো নাকি? জি স্যার। আচ্ছা, এটা বলছিলাম পড়াইনি, বুঝতে পারছো? আচ্ছা স্যার। হ্যাঁ, এটা সহজ। বলো আর কি প্রশ্ন? স্যার আর প্রশ্ন নাই স্যার, পরে টরে আবার কাল আগামী ক্লাসে করব। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আবার প্রশ্ন করব স্যার। ইনশাআল্লাহ। স্যার আগের ক্লাসের একটা প্রশ্ন ছিল। আগামী ক্লাসের প্রশ্ন? স্যার আগের ক্লাসে। আগের ক্লাস মানে কত ক্লাসের? কত ক্লাস বলবা, বলো। কত ক্লাস বলতে তার আগে স্যার ওই যে বলছিলেন গ্যালাক্টোজ থেকে হচ্ছে ডালসিটল হয় আর ম্যানোজ থেকে হচ্ছে ম্যানিটল হয়, কিন্তু ফ্রুক্টোজ থেকে যে সরবিটল আর ম্যানিটল হয় স্যার, ওটা মানে বলেন নাই আর কি। হ্যাঁ, কেন স্যার ওটা স্যার বিজারণ করলে স্যার হচ্ছে না স্যার। হ্যাঁ, দ্যাটস এ গুড কোশ্চেন। হ্যাঁ, এইটা ওকে, দ্যাটস এ গুড কোশ্চেন। এটা তোমরা পারোনি কেন? প্রথম কথা যে তোমরা পারোনি, আমি ওই স্লাইডটা নিয়ে এসে তোমাদের বুঝাই। এটা এখানে এক করি, এই স্লাইড অফ করে দিলাম। হ্যাঁ, এটা এক করছে। ওকে, হ্যাঁ, তোমরা নিজেরা বলো কে পারবা সেটি আগে বলো। কে উত্তর দিতে পারবা? গ্লুকোজ থেকে ডালসিটল, ম্যানোজ থেকে ম্যানিটল, ফ্রুক্টোজ থেকে ম্যানিটল এবং ডালসিটল দুটাই হয়। কেন হয়? ইন্টারেস্টিং রিঅ্যাকশনস স্টুডেন্টস। হ্যাঁ, বলো। স্যার যদি স্যার হাইড্রোজেনের সাথে স্যার রিঅ্যাক্ট করা যায়, স্যার রিঅ্যাকশন যদি করা যায় স্যার হাইড্রোজেনের সাথে হাই টেম্পারেচারে, না না, তুমি যেটা বলতেছো ওইটা আনসার না। স্যার এখানে বিজারণ প্রক্রিয়া হয়, তো বিজারণ প্রক্রিয়া শেষে যেহেতু কার্বন আর অক্সিজেনের ডাবল বন্ড ছিল, ওএসটা ডানে হইতে পারে আবার বামে হইতে পারে, সেজন্য দুইটা হয়। হ্যাঁ, তোমার আইডি কত? ফাইজুর 142। হ্যাঁ, 142। হ্যাঁ, ইয়েস স্যার। ফাইজুর, হ্যাঁ ফাইজুর, তুমি এর আগেও একটা সুন্দর আনসার করেছো প্রথম দিকে। ওকে, থ্যাংক ইউ। এটাই কারেক্ট আনসার। আমি যেটা আনসার দিতে চাইছিলাম সেটাই। ও তো আনসার করেই দিয়েছে। এখানে গ্লুকোজ রিডাকশন হলে কি হবে? গ্লুকোজ এখানে, আরে এটা গেল। আচ্ছা ঠিক আছে, আমি এটা ইয়ে করতেছি। গ্লুকোজ ঠিক আছে, আমি এটা নিয়ে আসি। গ্যালাক্টোজ এখানে ও একজন বললো তো, আসলে ওটা গ্লুকোজ লিখলে বেশি ভালো হতো। গ্লুকোজ সরবিটল,
সরবিটল। ঠিক আছে, গ্লুকোজ থেকে সরবিটল, ম্যানোজ থেকে ম্যানিটল, গ্লুকোজ থেকে সরবিটল, ম্যানোজ থেকে ম্যানিটল। ফ্রুক্টোজ থেকে সরবিটল এবং ম্যানিটলের মিক্সচার কেন, এটাই প্রশ্ন। গ্লুকোজ এটা রিডিউসড হচ্ছে, এটা হলো সরবিটল বা গ্লুসিটল, সরবিটল, এটা নিয়ে কোনো প্রশ্ন নাই। ম্যানোজ হলে এখানে ওইস, তাই না? ম্যানিটল কি বুঝতে পারছো? এখানে এটা হলো ম্যানিটল, কিন্তু আগেরটা এটা যদি না থাকতো তাহলে ওটা কি হতো, সরবিটল। ঠিক আছে, কার বুঝতে অসুবিধা আছে? আর এইটা যখন এখানে নাই, সি এইচ2, এটা আরে এটা একবার লিখে দিই, এটা হলো CH2OH। তাহলে এটা তখন কি হয়ে যাবে, ফ্রুক্টোজ। ফ্রুক্টোজ, তাই না? ফ্রুক্টোজ থেকে তাহলে এখানে CH2OH এখানে আসে, এটা তো অলরেডি আসে, তাহলে ফ্রুক্টোজের এখানে 2 নাম্বার কার্বন, এটা তাই না? তাই না? এখানে CO, তাহলে এখানে হয়ে রিডাকশন, রিডাকশন হয়ে এখানে দেখো, এখানে OH যেটা ফয়জুর যেটা বল, OH কখনো এই পাশে হবে, তখন এখানে H, হ্যাঁ, আর OH নতুন করে তৈরি হচ্ছে রিডাকশন, OH যখন এই পাশে হবে তখন এই পাশে H, তার মানে OH কখনো ডান পাশে কখনো বাম পাশে হবে। যদি ডান পাশে হয় তাহলে সেটা হবে সরবিটল, আর যদি বাম পাশে হয় তাহলে সেটা হবে ম্যানিটল। তার মানে ইন কেস অফ ফ্রুক্টোজ, কার্বন 2 যখন রিডিউসড হবে, রিডিউসড হয়ে যখন নতুন অ্যাসিমেট্রিক কার্বন হবে, তখন এটার পসিবিলিটি আছে OH ডান পাশে হওয়ারও বাম পাশে হওয়ারও। যখন ডান পাশে হয় তখন সরবিটল, যখন বাম পাশে হয় তখন ম্যানিটল। তার মানে ফ্রুক্টোজ থেকে সরবিটল এবং ম্যানিটল দুইটা মিক্সচার তৈরি হয়। 1 মলিকুল এটা হলো, আর 1 মলিকুল এটা হলো, বা 10 মলিকুল এটা হলো, 5 মলিকুল এটা হলো। ঠিক আছে, আনসার পেয়ে গেছ? জি স্যার। তারপরে প্রশ্ন, তারপরে ইনুলিনের কি নাম আছে, যেমন হচ্ছে ল্যাকটোজের মিল্ক সুগার, তারপরে হচ্ছে সুক্রোজের হচ্ছে টেবিল সুগার, এরকম নাম? ইনুলিন, ইনুলিনের নাম এখানে কমন নাম আমরা ইউজ করি। ইনুলিন তো আজকে পড়ালাম। ও না, ওটা ইনুলিন, ওটার নামই তো ইনুলিন, ওটার নাম ইনুলিন। আমি মনে হচ্ছে ইনিডাল, না স্যার ইনুলিন। ইনুলিন, ওকে। তারপরে আমরা মনে করি যে এটা তো অনেক আগের, এত পরে পড়লে হবে? সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করবা। আমি হয়তো দেখি তোমাদের সময় আছে সেই জন্য অ্যালাউ করলাম, অন্য কোনো টিচার কিন্তু অ্যালাউ করবে না, এবং এটি স্বাভাবিক। কিন্তু তোমাদের ক্লারিফিকেশনের জন্য আমি সময় দিলাম, অসুবিধা নাই। এনিওয়ে, আমার মনে হয় যে তোমরা ওই যেহেতু হ্যান্ড আউট দিচ্ছি, আগেই তো পড়ার সুযোগ পাবা, তারপরে পড়াচ্ছি, পরের দিনই জিজ্ঞাসা করো, তাহলে তোমাদের জন্য বা সবার জন্য এটা বেশি ভালো হবে। তাহলে আজকে আমরা এখানে শেষ করি নাকি স্টপ করি? শেষ করি মানে স্টপ করি। তোমাদের কোনো প্রশ্ন আছে আরো? তোমাদের কি আরো কোনো প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা, প্রশ্ন না থাকলে স্টপ শেয়ারিং। ওকে, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।